আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, মিহিরজিকে গ্রুপের মিহিরজিকে আমাদের প্রকাশনার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই লাইভ ক্লাসে আমাদের স্পেশাল এই ম্যারাথন ক্লাসটা চলবে প্রতিদিন সকাল বিকাল, আমাদের প্রায় 2 থেকে 3টা ক্লাস আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে যারা লাইভে যুক্ত হয়েছেন, দ্রুত আপনারা কে কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন, আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মধ্যে জানাবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্টে জানাবেন যে আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু জানাবেন আর কি। আচ্ছা, ওকে, আজকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনাদের অনেকেরই একটা চাওয়া থাকে যে ইন্টারন্যাশনাল ক্লাসগুলো যাতে, মীর ভাইয়ের ইন্টারন্যাশনাল ক্লাসগুলো যাতে পাই আমরা। প্রণালী তো ভাই একদম সহজ, একেবারে সহজ জিনিস। ল্যান্ড ডিভাইডেড, ওয়াটার ইউনাইটেড। প্রণালী হচ্ছে দুটা ভূখণ্ডকে পৃথক করে, দুটি জলধারাকে যুক্ত করে, ইহাকেই প্রণালী বলে। যেমন আমরা মনে রাখতে পারি বা টেকনিকেও পড়াই, আমরা মানচিত্রেও পড়াই। ভারত শ্রীলঙ্কাকে পক দিল, ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রণালী আছে পক প্রণালী। তারপরে ধরেন চীন তাইওয়ানকে মুজা পড়ে দিল, চীন এবং তাইওয়ানের মধ্যে ফরমুজা প্রণালী আছে। তারপরে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে প্রণালী আছে হচ্ছে হরমুজ। ইরান এবং সংযুক্ত আরব আমিরাতে প্রচুর হরমুজ হয়, তাই জন্য ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোন প্রণালী আছে? হরমুজ প্রণালী। প্রশ্ন আসে, ইয়েমেন হলো জিবুতির বাপ। কার বাপ? জিবুতি একটা মেয়ে, ইয়েমেন হলো তার পিতা, তাহলে ইয়েমেন হলো জিবুতির বাপ। তাহলে ইয়েমেন এবং জিবুতির মাঝখানে আছে বাবেল মানদেব প্রণালী, যা বাবেল মানদেব প্রণালী। স্পেন এবং মরক্কোর মাঝে প্রচুর জিব্রা পাওয়া যায়, তাহলে স্পেন ও মরক্কোর মধ্যে অবস্থিত জিব্রাল্টার প্রণালী। তাহলে স্পেন থেকে মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে প্রচুর ডোবা আছে, তাহলে ব্রিটেন ও ফ্রান্সকে পৃথক করছে ডোভার প্রণালী। উত্তর আমেরিকা থেকে এশিয়াতে আসা বোরিং, তাহলে উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে বেরিং প্রণালী। উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা পৃথক করেছে পানামা খাল। কি খাল? পানামা খাল। আপনি তুরিতেই টেকনিকে মনে রাখতে পারেন, গল্প আকারে মনে রাখতে পারেন, ম্যাপ মনে রাখতে পারেন। এগুলো অনেক সহজ জিনিস, কঠিন না। সাধারণ জ্ঞান বিষয়টা একবারে কঠিন নয়, এটা আপনার। আচ্ছা, আপনারা কারা কারা যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন? এরকম লাইভ হলে হবে না। আমি জব মেডিসিনের একটা ক্লাস নেই, সেখানে ভাইয়া 1200-1400 মানুষ লাইভে থাকে। তো আমার এই পেজটা কিন্তু অনেক বড় একটা পেজ। আপনারা যদি সকাল বিকাল 2 থেকে 3 বার মীর ভাইয়ের একটা ক্লাস করতে চান, এক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। একটা সহযোগিতা হবে না। আমি ইউসিসিতে সাধারণ জ্ঞান ডিপার্টমেন্টের বড় একটা জায়গা হোল্ড করে থাকি, এবং কোচিং জগতে আলহামদুলিল্লাহ 2-3 জন মাত্র ক্যাডার আছে যারা কোচিং এ ক্লাস নেয়। ক্যাডার অফিসার 2-3 জন ক্যাডার অফিসার, যারা বাংলাদেশ সরকারের গ্যাজেটেড ভুক্ত অফিসার 2-3 জন মাত্র যারা কোচিং জগতে ক্লাস নেয় আর কি, নাম করা টিচারদের মধ্যে যারা বইয়ের রাইটার। একটা হচ্ছে আমাদের হচ্ছে ইউসিসিতে আছে ইংলিশের ইমন স্যার, একটা আছে, আমি আরেক 2জন বাইরে আছে। বাকিগুলো কিন্তু প্রফেশনাল ভাবে ক্যাডার অফিসার নয়, একই সাথে 12-14 বছরের অভিজ্ঞতাও নাই। তো হয়তো কারো 12-14 বছর 15 বছর অভিজ্ঞতা আছে, কিন্তু ক্যাডার অফিসার নয়, বা অন্য পরিচয় নাই, কোচিং এর বাইরে তেমন কোনো পরিচয় নাই। তাহলে আপনি একটা মানসম্মত ক্লাস পাবেন, একটা কোয়ালিফাই ক্লাস পাবেন, আপনার কোঅপারেশন আমাদের অবশ্যই লাগবে ভাই, প্লিজ। তো আপনারা কারা কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানিয়েছেন অনেকেই আমাদের। আচ্ছা, কমেন্টে জানিয়েছেন সবাই 1-2 জন করে, সবাই 5 জন করে আমরা মেনশন দিব। সবাই আমরা 5 জন করে মেনশন দিব।
যে সর্বোচ্চ 5 জন মেনশন দিবে, সর্বোচ্চ যিনি মেনশন দিবেন, এরকম যারা আছেন তাদেরকে আমরা মিহির জিকে পূর্ণাঙ্গ বইয়ের উপরে, এই যে মডেল টেস্ট করতেছি কম্পিউটারে করতেছি, এই বইয়ের উপরে আমরা আলাদা পিডিএফ দিব। আমরা এর আগে বলেছিলাম আলাদা পিডিএফ দিব, যারা আজকের ক্লাসে সর্বোচ্চ মেনশন দিবে, সর্বোচ্চ শেয়ার দিবে, এমন বাছাই করে আমরা প্রতিটা ক্লাসে আমরা 5 জন করে আমরা বিভিন্ন প্রশ্ন দিব। আপনাকে আমার প্রাইভেটের প্রশ্নগুলো আছে টপিকস বাই টপিকস, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্তর্জাতিক সংস্থা, অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা, বাংলাদেশের পরিচিতি, প্রাচীনকাল থেকে দেখা গেছে যে মুসলিম শাসন পর্যন্ত, সুলতানি শাসন থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত, 47 থেকে 71 মানে 70 পর্যন্ত, 71 থেকে মুক্তিযুদ্ধ পরবর্তী, সংবিধান, জাতীয় সংসদ, এগুলো প্রশ্ন আপনাদের দেব। আজকের ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ মেনশন করবে, এমন ব্যক্তিদের আমরা মডেল টেস্ট দিব ইনশাল্লাহ। সাম্প্রতিক কিছু কোশ্চিন করতেছি, সেগুলো করবো আর কি। ওকে, সবাই একটু মেনশন দেন। আচ্ছা, একটু আপনাদের পছন্দের যে টপিকস, আপনাদের পছন্দের টপিকসগুলো আমরা রেগুলার পড়ানোর চেষ্টা করব। সবাই মেনশন দিবেন, শেয়ার করবেন। দেখা গেছে মিথিলা আফরিন খান মেনশন দিছে না, আফরিন খানকে বৃষ্টি মিষ্টি, ববিরে মিষ্টি, এরকম যদি সবাই একটু কোঅপারেশন করেন, শেয়ার করেন, তাহলে কিন্তু আমরা ভালো একটা সাপোর্ট পাই আপনাদের কাছ থেকে। সবাই প্লিজ একটু হেল্প করেন। ওকে, আচ্ছা, একটু কমেন্টে আমাকে জানান যে আজকে আমি বাংলাদেশ পড়াতে চাচ্ছি, বাংলাদেশ পড়াবো নাকি আন্তর্জাতিক। আচ্ছা, আমাদের প্রতিদিন 2 থেকে 3টা ক্লাস হবে, আমি বলে দিই। একটা ক্লাস নিবে হচ্ছে, 2টা ক্লাস নিবে অর্ণব স্যার হচ্ছে পেজ ভিত্তিক 2টা ক্লাস, একটা ক্লাস নিবে, আর প্রতিদিন এমসিকিউ সমাধান করবে। আপনার পেইডে যারা আছেন, ওই জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, পেইডেও যদি ক্লাস করতে চান, অর্ণব স্যার আপনাদের পেইডেও ক্লাস নেয়, ওইখানে আছে। আমার ছোট ভাই, বইয়ের আরেকজন রাইটার। আচ্ছা, আমাদের 2জনেরই কিন্তু বইয়ের ছবি দেওয়া আছে, হ্যাঁ, তো ছবি দেওয়া আছে, ও ক্লাস নেবে, অর্ণব স্যার ক্লাস নেবে এখানে। আপনাদের পছন্দের স্যার অর্ণব স্যার, ওনার আমাদের 2জনের ছবি দেওয়া আছে, একটা আমি মিহির এবং অর্ণব স্যার, 2জনই আমরা বইয়ের মূল রাইটার, এবং আমাদের ছবি দেওয়া আছে। তো 2টা করে অর্ণব স্যারও ক্লাস নেবে প্রতিদিন। সকাল একবার একটা ক্লাস নেবে হচ্ছে আপনার পেজ ভিত্তিক, আর একটা ক্লাস নেবেন হচ্ছে উনি এমসিকিউ সমাধান। আপনাদের একটা এমসিকিউ ব্যাখ্যা নিয়ে একটা ইয়া থাকে, এটা করবে। আর যদি আপনারা কেউ কোর্সে করতে চান, যে না এগুলো লাইভ তো ফ্রি পাচ্ছে, একটু রেগুলার একটা কোর্সে গোছানোর একটা কোর্স, তাহলে অর্ণব স্যার পড়ায়। আমি মিহির এগুলো দেখেন যে টাকা পয়সা নিয়ে পড়াই না আর কি, অনলাইনে কোনো কিছু। গত 3 বছর আগে এগুলো বাদ দিয়েছি। এখন মানুষের স্রষ্টা আমাকে অনেক কিছু দিয়েছেন, বাকি জীবনটা আমি মানুষকে সেবা দিতে চাই, রাষ্ট্রের জায়গা থেকে, রাষ্ট্রের এবং এমনিতেও বাইরে, ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, বাংলাদেশ বিষয় বলি। সাম্প্রতিক গতদিন একটু নিয়েছি, তারপরে আপনাদের সাম্প্রতিক যদি লাগে আমরা আরো গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা বাংলাদেশ বিষয় বলি নিব নাকি আন্তর্জাতিক, সবাই একটু কমেন্ট করেন দেখি। আচ্ছা, এখানে সৃজনী শ্রুতি অবশ্যই কমেন্টে ভাইয়া আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবা, তোমাকে আমরা আমাদের প্রশ্ন দিয়ে হেল্প করব। আমার প্রায় 4-5 হাজার কোশ্চিন করা আছে, আমি তোমাদের এগুলো কোশ্চিন দেবো। তুমি অনেক শেয়ার করছো, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তাইলে আমরা একটু কমেন্ট করি যে কোন টপিকসটা পড়তে চাই খুব দ্রুত। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আন্তর্জাতিক। ওকে, তাহলে আজকে আমরা মহাদেশগুলো আলোচনা করে ফেলবো দ্রুত। আচ্ছা, আন্তর্জাতিকে অনেকের দুর্বলতা আছে, আমি আন্তর্জাতিকে ক্লিয়ার করতেছি। প্রথমে পৃথিবী পরিচিতিটার ম্যাপটা আমরা দেখাই। পৃথিবী পরিচিতিটার আগে আমরা সৌরজগৎ থেকে শুরু করব। সৌরজগৎ, দেখেন সৌরজগৎ থেকে আমরা শুরু করব। এখানে সৌরজগৎকে ইংরেজিতে বলে সোলার সিস্টেম। বলে সৌরজগৎকে ইংরেজিতে বলে সোলার সিস্টেম। সৌরজগৎ আবিষ্কার করেন কোপারনিকাস। সৌরজগৎ আবিষ্কার করছেন কোপারনিকাস। মোট গ্রহ আছে 8টি। আমরা যে লাইনগুলো পরীক্ষাতে আসবো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। মোট গ্রহ আছে 8টি, সৌরজগতের মোট গ্রহ আছে ভাই 8টি। এটা হচ্ছে সূর্য, এরপরে যেটা আছে এটা হচ্ছে বুধ, শুক্র, তারপর আছে বুধ, শুক্র,
পৃথিবী, তারপরে যদি বলি বুধ শুক্র পৃথিবী, মঙ্গল, মঙ্গলের পরে আছে বৃহস্পতি, তারপরে আছে শনি, তারপরে আছে ইউরেনাস, তারপরে আছে হচ্ছে নেপচুন। একবার মাথায় ঢুকে দিব, একদম এগুলো একবার বের হবে না আর। নেপচুন কিভাবে প্রশ্ন আসবে? সৌরজগতের প্রাণ কেন্দ্র হলো সূর্য। সূর্যকে কেন্দ্র করে তা যে গ্রহ বা নক্ষত্র মাধ্যাকর্ষণ শক্তির ফলে একটা জগৎ, ঘূর্ণায়মান একটা জগৎ তৈরি করে, তাকেই সৌরজগৎ বলে। সৌরজগতের মোট গ্রহ আছে 8টি। এই 8টি গ্রহগুলো কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। যেহেতু ম্যারাথন ক্লাস খুব দ্রুত পড়াবো। সৌরজগতের সবচেয়ে নিকটে আছে সূর্য। সূর্যের সবচেয়ে নিকটে আছে সূর্যের সবচেয়ে নিকটে আছে বুধ। সূর্য থেকে সবচেয়ে দূরে আছে নেপচুন। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের নাম বুধ। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বুধ, সবচেয়ে বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম শুক্র। সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহের নাম নেপচুন। সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পৃথিবীর অবস্থান তৃতীয়। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চাঁদ। পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম সূর্য। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম চাঁদ। লাল গ্রহ বা রেড প্ল্যানেট বলা হয় মঙ্গলকে, ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে, এবং গ্রিন প্ল্যানেট বলা হয় ইউরেনাসকে। আমি আবার বলতেছি, রেড প্ল্যানেট বলা হয় মঙ্গলকে, ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে, আর গ্রিন প্ল্যানেট বলা হয় ইউরেনাসকে। আচ্ছা, এই গেল হচ্ছে সৌরজগতের মোট 8টা গ্রহ। এই 8টা গ্রহের মধ্যে সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতির সবচেয়ে কম বা উপগ্রহ নেই আর কি। উপগ্রহ নেই 2টি গ্রহের, একটা বুধ আর একটা হচ্ছে শুক্র। শুক্তারা, সন্ধ্যা তারা বলা হয় শুক্রকে। ওকে, তাহলে আমরা সৌরজগতের মোট 8টি গ্রহ পেয়েছি। সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ, সবচেয়ে দ্রুততম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহের নাম বুধ, সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থিত এবং শীতলতম গ্রহের নাম হচ্ছে নেপচুন। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম বৃহস্পতি, এবং যে গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে বিধায় এটাকে বলা হয় গ্রহরাজ। সৌরজগতে 2টি গ্রহ আছে যাদের কোনো উপগ্রহ নেই, একটা বুধ আর একটা হচ্ছে শুক্র। ওকে না? সৌরজগতের পরে আমরা আস্তে আস্তে চলে আসব পৃথিবীতে। তাহলে আমরা জানি যে পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবীটায় আমরা আসব যে পৃথিবীতে স্থল আছে 29% এবং জল আছে 71%। স্থল আছে 29%, জল আছে 71%। এই যে স্থল 29% নিয়েই 7টি মহাদেশ, 249টি দেশ অথবা 195টি স্বাধীন দেশ। 248টি বা 49টি দেশ বা 248টি দেশ আর 195টি স্বাধীন দেশ আছে। স্বাধীন পরাধীন মিলে 248টির মতো দেশ আছে, আর শুধু স্বাধীন দেশ আছে 195টি। 71% জল। এখানে 5টি মহাসাগর এবং বাকি সাগর, উপসাগর, হ্রদ, এগুলো মিলে প্রায় 48+ রয়েছে। জলধার রয়েছে আরো 48+, সাগর, উপসাগর, হ্রদ প্রায় আরো 48+ আছে। তাহলে পৃথিবীতে মহাসাগর আছে কয়টি? 5টি। পৃথিবীতে মহাদেশ আছে কয়টি? 7টি। আচ্ছা, পৃথিবীতে মহাদেশ আছে 7টি। পৃথিবীতে মোট স্বাধীন দেশ আছে 195টি। এখন এই যে 7টি মহাদেশ আছে আমাদের, 7টি মহাদেশের মধ্যে 1 নম্বর মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ। স্বাধীন দেশ আছে এই এশিয়া মহাদেশের 44টি। আয়তন এবং জনসংখ্যায় সবচেয়ে বড় মহাদেশের নাম এশিয়া। 2 নম্বর মহাদেশের নাম, আয়তনে দ্বিতীয় বৃহত্তম মহাদেশের নাম আফ্রিকা। স্বাধীন দেশ আছে 54টি। 3 নম্বর মহাদেশের নাম উত্তর
আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশ, স্বাধীন দেশ আছে 23টি। 4 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশের মাত্র দেশ আছে 12টি। দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ আছে 12টি। তাহলে উত্তর আমেরিকার 23 এবং দক্ষিণ আমেরিকাতে মহাদেশ আছে 12টি। 5 নম্বর হচ্ছে অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে কোনো স্বাধীন দেশ নেই। পৃথিবীতে একমাত্র মহাদেশ যেখানে কোনো স্বাধীন দেশ নেই, তার নাম অ্যান্টার্কটিকা। 6 নম্বর হচ্ছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ, স্বাধীন দেশ আছে 48টি। 7 নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ, নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এটার আরেক নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের আরেক নাম অস্ট্রেলিয়া মহাদেশ। স্বাধীন দেশ আছে 14টি। এইখানে মোট স্বাধীন দেশ 195টি। তাহলে পৃথিবীতে মহাদেশ আছে 60টি, এশিয়াতে 44, আফ্রিকাতে 54, উত্তর আমেরিকাতে 23, দক্ষিণ আমেরিকাতে 12, অ্যান্টার্কটিকাতে 0, ইউরোপে 48, ওশেনিয়াতে 14 এবং ওশেনিয়ার আরেক নাম অস্ট্রেলিয়া 14টা দেশ। টোটাল 6টা মহাদেশের স্বাধীন দেশ আছে। এই 6টা মহাদেশের মোট স্বাধীন দেশ মিলে পৃথিবীতে মোট স্বাধীন দেশের নাম 195টি। পৃথিবীতে মোট স্বাধীন দেশের সংখ্যা 195টি। খুবই গুরুত্বপূর্ণ। জিওগ্রাফিক্যালি আমরা চলে আসবো এখানে। আগে আমরা মহাদেশ এখানে দেখিয়েছি 2টা। স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশ, স্বাধীন দেশ ভিত্তিক, স্বাধীন দেশ ভিত্তিক বৃহত্তম মহাদেশ। স্বাধীন দেশ ভিত্তিক এখানে বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা, আর স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে এখানে দক্ষিণ আমেরিকা। স্বাধীন দেশ ভিত্তিক এটা ক্ষুদ্রতম মহাদেশ। স্বাধীন দেশ ভিত্তিক, স্বাধীন দেশ ভিত্তিক, স্বাধীন দেশ ভিত্তিক ক্ষুদ্রতম মহাদেশের নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা। এবার আসেন এইদিকে আসেন, মহাসাগর। পৃথিবীর সবচেয়ে উন্মুক্ত বিশাল জলরাশিগুলোকে মহাসাগর বলে। মহাসাগর আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি 5টি। 1 নম্বর হচ্ছে মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর, ইংরেজি থেকে বলে প্যাসিফিক ওশেন। এই প্রশান্ত মহাসাগর, এইটাকে প্রশান্ত মহাসাগরকে বলা হয় বৃহত্তম, প্রশস্ততম ত্রিভুজ আকৃতির মহাসাগর। ত্রিভুজ আকৃতির মহাসাগর, পৃথিবীর বৃহত্তম, প্রশস্ততম ত্রিভুজ আকৃতির মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেন্স। এটি যেহেতু পৃথিবীতে 2টা জিনিসই আছে, জল আর স্থল, যেহেতু প্রশান্ত মহাসাগর হচ্ছে জলের একটা গভীরতা থাকে ভালো, এই জন্য প্রশান্ত মহাসাগরের যে গভীর জায়গাটা, যে ডিপেস্ট প্লেসটা, এটি মূলত পৃথিবীরও গভীরতম জায়গা। এটি হলো পৃথিবীর গভীরতম জায়গা, এটি পৃথিবীরও গভীরতম জায়গা। তাহলে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম, প্রশস্ততম ত্রিভুজ আকৃতির মহাদেশ। আচ্ছা, মহাসাগর এটির গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেন্স, এটি পৃথিবীরও গভীরতম স্থান। একই সাথে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান, একই সাথে এটি পৃথিবীরও গভীরতম স্থান। ওকে, প্রশান্ত মহাসাগরের পরে এখানে আমরা 2 নম্বর যে জিনিসটাতে যাব সেটা হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর ভৌগোলিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসাগর। আমরা ম্যাপ আজকে শেষ করে আন্তর্জাতিকের গুরুত্বপূর্ণ পাঠে চলে যাব। আটলান্টিক মহাসাগর যেহেতু পৃথিবীর 2টা গুরুত্বপূর্ণ মহাদেশগুলোকে পৃথক করেছে, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, 4টা মহাদেশের মাঝখানের মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের 1912 সালে টাইটানিক নামে একটা জাহাজ ডুবে গেছিল। টাইটানিক নামে একটা জাহাজ ডুবে যায়। আটলান্টিকের 5টি গুরুত্বপূর্ণ দ্বীপ আছে। এগুলোর মধ্যে 1 নম্বর দ্বীপের নাম হচ্ছে ফকল্যান্ড দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপের আরেক নাম হচ্ছে মালভিনাস। ফকল্যান্ড দ্বীপের আরেক নাম হচ্ছে মালভিনাস দ্বীপ। এই ফকল্যান্ড দ্বীপকে নিয়ে ইউকে ভার্সেস আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয় 1982 সালে। ইউকে
ভার্সেস আর্জেন্টিনার মধ্যে এই ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে যুদ্ধ হয় 1982 সালে। 2 নম্বর দ্বীপের নাম হচ্ছে সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা 1815 সালে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়। নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয় 1815 সালে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়, যাকে পৃথিবীতে বলা হয়েছে লিটল কর্পোরাল, 100 ডেইজ রুলার অথবা ফরাসি বিপ্লবের শিশু। ফ্রান্সের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যিনি সম্রাট ছিল তার নাম নেপোলিয়ন বোনাপার্ট, যাকে বলা হয়েছে গ্রেট রুলার। এই নেপোলিয়ন বোনাপার্ট যিনি 1815 সালে ওয়াটারলু যুদ্ধে ডিউক অফ ওয়েলিংটনের কাছে পরাজিত হলে ডিউক অফ ওয়েলিংটন ব্রিটিশ প্রতিনিধিরা তাকে নির্বাসন দিয়েছিল দক্ষিণ আটলান্টিকের এক নির্জন দ্বীপ নাম সেন্ট হেলেনা দ্বীপ। 1815 সালে এখানে তিনি দ্বিতীয়বারের মতো নির্বাসিত জীবনযাপন করেন এবং অবশেষে বিষণ্ণতায় তিনি পরবর্তী মাত্র 51 বছর বয়সে 52 বছর বয়সে তিনি 1821 সালে এই দ্বীপে মৃত্যুবরণ করেন। ফলে ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা দ্বীপ সেন্ট হেলেনা, যেটা দক্ষিণ আটলান্টিকে অবস্থিত। 3 নম্বর হচ্ছে সেন্ট রোবেন দ্বীপ। সেন্ট রোবেন দ্বীপ সেন্ট রোবেন দ্বীপ সেন্ট রোবেন দ্বীপ সেন্ট রোবেন দ্বীপ 1964 সালে ম্যান্ডেলাকে আজীবন কারা দেওয়া হয়। ম্যান্ডেলাকে আজীবন কারা দেওয়া হয় এই দ্বীপে। তার নাম হচ্ছে সেন্ট রোবেন দ্বীপ। সেন্ট রোবেন দ্বীপ, এই সেন্ট রোবেন দ্বীপে তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ 27টি বছর অতিবাহিত করেছেন, নিজের ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, পুরা পৃথিবীর স্বার্থে। নাম হচ্ছে অ্যাপারথাইড বা বর্ণবাদ প্রথা বিলুপ্ত করার জন্য তিনি আন্দোলন করেছিলেন এই দক্ষিণ আফ্রিকাতে, এবং তার অবদানের কারণে দক্ষিণ আফ্রিকা সহ আফ্রিকাতে বর্ণবাদ প্রথার বিলুপ্ত হয়েছিল। দক্ষিণ আফ্রিকাতে বিভিন্ন বর্ণের মানুষ বাস করায় দক্ষিণ আফ্রিকাকে বলা হয়েছে রংধনুর দেশ। সেন্ট হেলেনাতে পরবর্তী নেলসন ম্যান্ডেলাকে সেন্ট রোবেন দ্বীপে নেলসন ম্যান্ডেলাকে নির্বাসন দিলে 1990 সালের 11 ফেব্রুয়ারি তিনি মুক্তি লাভ করে 1994 সালে যখন তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন, তখন কিন্তু তিনি দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ প্রথাটাকে বিলুপ্ত করেন, মুছে ফেলেন। এই জন্য এই যে পৃথিবীর গুরুত্বপূর্ণ একজন নেতা নাম নেলসন ম্যান্ডেলা, আইকন অব দ্য পিচ রিকনসিলিয়েশন বলা হয় যাকে, এই নেলসন ম্যান্ডেলাকে নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট রোবেন দ্বীপ। এই জন্য এই দ্বীপটা অনেক গুরুত্বপূর্ণ। একটা দ্বীপ আছে আটলান্টিকের, আরেকটা গুরুত্বপূর্ণ দ্বীপ আছে, দ্বীপটার নাম 4 নম্বর দ্বীপটার নাম আমরা সবাই জানি বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল হলো পৃথিবীর একটা রহস্য আবৃত জায়গা যেখানে মাঝে মাঝে জাহাজ বিমানগুলো নিখোঁজ হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ দ্বীপ এখানে আছে, তার নাম হচ্ছে জিব্রাল্টার দ্বীপ অথবা ট্রাফালগার অন্তরীপ। তাহলে ট্রাফালগার অন্তরীপ, এই ট্রাফালগার অন্তরীপ অবস্থিত হচ্ছে এই দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকাতে অবস্থিত একটা অন্তরীপ যেটা আটলান্টিকের মধ্যে পড়েছে। 3 নম্বর যদি আমরা বলি, 3 নম্বর থার্ড মহাসাগরের নাম ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর খুব গুরুত্বপূর্ণ একটা মহাসাগর, কারণ বাংলাদেশের নিচে বঙ্গোপসাগর, তার নিচে যে সাগরটা তার নাম ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের গভীরতম স্থান সুন্দা ট্রেন্স, মনে রাখবেন সুন্দা, ভারতের কি সুন্দা, ভারত মহাসাগরের গভীরতম স্থানের নাম সুন্দা। ভারতের একজন নারীর নাম ছিল সুন্দা ট্রেন্স হচ্ছে ভারত মহাসাগরের ট্রেন্স। এই ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ যে দ্বীপগুলো আছে তার মধ্যে একটা দ্বীপ আছে মাদাগাস্কার। এটি ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপরাষ্ট্র। এটি ভারত মহাসাগরে অবস্থিত বৃহত্তম দ্বীপরাষ্ট্রের নাম মাদাগাস্কার। আরেকটা দ্বীপ আছে এখানে সিচেলিস। এটি ভারত মহাসাগরে অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্রের নাম সিসেলিস। এখানে কিন্তু আরো আছে মরিশাস, এখানে কিন্তু আরো আছে মালদ্বীপ। দক্ষিণ এশিয়ার একমাত্র দ্বীপ যেটা ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত তার নাম মালদ্বীপ। তারপরে এখানে কিন্তু আছে কমোরোস, অনেক গুরুত্বপূর্ণ দ্বীপ। তাহলে মাদাগাস্কার, সিসেলিস, মরিশাস,
মালদ্বীপ এবং আরও আছে এখানে কমোরোস কমোরোস কমোরোস। এছাড়াও ভারত মহাসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, একটা ঘাঁটি আছে, তার নাম দিয়াগো গার্সিয়া। দিয়াগো গার্সিয়া। এই দিয়াগো গার্সিয়া এটার মালিকানা পূর্বে ছিল, মালিকানা ছিল, ছিল মানে হ্যাড, মালিকানা ছিল মানে হ্যাড, পূর্বে মালিকানা ছিল ইউকের। বর্তমান মার্কিন সামরিক ঘাঁটি আছে এখানে, বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটি আছে এই জায়গাতে, তার নাম দিয়াগো গার্সিয়া। ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির নাম দিয়াগো গার্সিয়া। তাহলে ভারত মহাসাগর অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। ভারত মহাসাগর গভীরতম স্থানের নাম সুন্দা ট্রেন্স। আচ্ছা, মাদাগাস্কার, সিসেলিস, মরিশাস। ওকে, এরপরে আসেন ভারত মহাসাগরের পরে ভিডিওটা শেয়ার করে রাখেন, বারবার শুনলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যারা ফার্স্ট টাইম বিসিএস প্রিলি দিবেন, এগুলো ভিডিও ক্লাসগুলো যত করবেন তত কনসেপ্ট ক্লিয়ার হবে, যত করবেন তত কনসেপ্ট ক্লিয়ার হবে। ক্লাস করবেন না আপনি কিছু শিখবেন না, ক্লাস না করে বই পড়া শুধু শেখা যায় না। 4 নম্বর দক্ষিণ আমেরিকা, দক্ষিণ মহাসাগর, দক্ষিণ মহাসাগর, এটার আরেক নাম হচ্ছে অ্যান্টার্কটিকা মহাসাগর। অ্যান্টার্কটিকা মহাসাগর, মহাসাগর বরফে আচ্ছাদিত মহাসাগরের নাম দক্ষিণ মহাসাগর। 5 নম্বর হচ্ছে উত্তর মহাসাগর, খুবই ইম্পর্টেন্ট উত্তর মহাসাগর, এটার আরেক নাম আর্কটিক মহাসাগর। উত্তর মহাসাগর আরেক নাম হচ্ছে আর্কটিক মহাসাগর। এখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নগুলো প্রশ্ন নম্বর 1, আর্কটিকদের সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে, আর্কটিকদের সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে রাশিয়ার। আর্কটিকদের সাথে সবচেয়ে বেশি সীমানা রয়েছে রাশিয়ার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড অবস্থিত উত্তর মহাসাগরে। বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড অবস্থিত উত্তর মহাসাগরে। এই গ্রিনল্যান্ড দ্বীপ ভৌগোলিকভাবে অবস্থিত উত্তর মহাসাগরের উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে, ভৌগোলিকভাবে অবস্থিত। বাট এই গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা ইউরোপের দেশ ডেনমার্ক। সম্প্রতি নোট লিখে রাখবেন, সম্প্রতি ট্রাম্প এটি কেনার প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি গ্রিনল্যান্ড দ্বীপ কেনার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ড দ্বীপ কেনার প্রস্তাব দিয়েছেন কে? ট্রাম্প। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং এটা অবশ্যই আইএমএফ এর শেষ দেশ নাম কি আমরা এর আগে ব্যাখ্যা দিয়েছি। আইএমএফ এর ওয়েবসাইট অনুযায়ী সর্বশেষ দেশের নাম লিচেনস্টাইন। 21 অক্টোবর 2024 আইএমএফ এর 191তম সদস্য পদ হয় লিচেনস্টাইন। আইএমএফ এর 191তম সদস্য হয় লিচেনস্টাইন। লিখতে হবে না, ক্লাসটা শুধু শেয়ার করে রাখেন তাহলেই হবে। লিখতে হবে না, ক্লাসটা শুধু শেয়ার করে রাখেন। এগুলো ক্লাস ম্যারাথন ক্লাস, এগুলো আপনি দ্রুত লিখতে পারবেন না। শেয়ার করে রাখবেন, শুনলে 10টা ক্লাসের সমান ক্লাস হয়ে যাবে। ওকে, এরপরে আসেন আমরা পৃথিবীতে যাব। পৃথিবীর যদি ম্যাপ আঁকতে যায়, আমাকে প্রথমে লিখতে হবে উপরে উত্তর, নিচে আমাকে লিখতে হবে দক্ষিণ, হাতের ডান পাশে আমাকে লিখতে হবে পূর্ব, হাতের বাম পাশে আমাকে লিখতে হবে পশ্চিম। তাহলে এই যে পৃথিবীতে 195টি স্বাধীন দেশ আছে, সর্বশেষ স্বাধীন দেশের নাম দক্ষিণ সুদানের রাজধানী হচ্ছে খার্তুম। স্বাধীন হয়েছে 9 জুলাই 2011। তাহলে পৃথিবীতে 195টা দেশ, 7টি মহাদেশ, সবচেয়ে বড় এশিয়া, সবচেয়ে ছোট ওশেনিয়া, স্বাধীন দেশ ভিত্তিক সবচেয়ে বড় আফ্রিকা, সবচেয়ে ছোট দক্ষিণ আমেরিকা। তাহলে এই যে কি আঁকছি রে,
এখানে এখানে ডান্স বাংলা ডান্সের মতো যে জায়গাটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে আটলান্টিক। এই জায়গাটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর থেকে যদি একটু ডান দিকে যাই তাহলে যে ভূখণ্ডগুলো আমরা পাবো এই ভূখণ্ডকে বলছি আমরা ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ আছে মোট 48টি। পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশ, পৃথিবীর সবচেয়ে শিল্পোন্নত মহাদেশ, পৃথিবীর সবচেয়ে শিক্ষার হার বেশি যে মহাদেশ ইউরোপ, পৃথিবীর সবচেয়ে সভ্য মহাদেশ বলা হয় ইউরোপকে। এই ইউরোপের নিচে নিচে যে মহাদেশটা আছে তার নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ স্বাধীন দেশ আছে 44টি। পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। পৃথিবীর সবচেয়ে সবচেয়ে দেরিতে সভ্যতার আলো পৌঁছাচ্ছে যে মহাদেশে, পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় যাকে, পৃথিবীর অজ্ঞাততম মহাদেশ বলা হয় যাকে, পৃথিবীর যে মহাদেশের দেশগুলো জ্যামিতিক সীমারেখার দেশ, আফ্রিকা মহাদেশ। এবং এই আফ্রিকা মহাদেশ স্বাধীন দেশভিত্তিক সবচেয়ে বড় মহাদেশ আফ্রিকা মহাদেশ। ইউরোপ এবং ইউরোপ মহাদেশ এবং আফ্রিকার মহাদেশের মাঝখানে যে সাগরটা আছে তার নাম ভূমধ্য সাগর। এই ভূমধ্য সাগরকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। ভূমধ্য সাগরের গভীরতম স্থানের নাম মাথা প্যান। মাথা প্যান ভূমধ্য সাগরের ফলের ঝুড়ি এবং মাথা প্যান বলা হয়, মাথা প্যান বলা হয়। এই ভূমধ্য সাগরকে বলা হয় ভূমধ্য সাগরকে, এই যে এখানে একটা প্রণালী আছে জিব্রাল্টার, প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার। জিব্রাল্টার এখানে একটা দেশ আছে স্পেন, এখানে একটা দেশ আছে হচ্ছে মরক্কো। তাহলে প্রণালীর কাজ হলো ল্যান্ড ডিভাইডেড, ল্যান্ড ডিভাইডেড, ল্যান্ডকে করবে ডিভাইডেড, ওয়াটারকে করবে ইউনাইটেড, ওয়াটারকে করবে ইউনাইটেড, ল্যান্ডকে করবে ডিভাইডেড, ওয়াটারকে করবে ইউনাইটেড। ধরেন এটা একটা দেশ, দেশ এ, এটা একটা দেশ, দেশ বি। তাহলে দেশ এ থেকে বি কে পৃথক যখন হবে, এখানে একটা ওয়াটার্স, এখানে একটা ওয়াটার্স মানে জলাধার, এখানে একটা ওয়াটার্স মানে জলাধার। তাহলে এই ওয়াটার্স আর এই ওয়াটার্স, দুইটা ওয়াটার্স যখন মিলে যাবে, দুইটা ওয়াটার্স যখন কানেক্ট হবে, দুইটা ল্যান্ড যখন ডিভাইডেড হবে, তখনই সেখানে একটা প্রণালী দিতে হবে। প্রণালী হচ্ছে লিঙ্কার্স এবং ডিভাইডার্স। প্রণালী হচ্ছে লিঙ্কার্স এবং ডিভাইডার্স, একই সাথে লিঙ্ক করে একই সাথে ডিভাইড করে, ল্যান্ডকে ডিভাইড করে ওয়াটার্সকে কানেক্ট করে, ওয়াটার্সকে কানেক্ট করে। তাহলে দেখেন এখানে ভূমধ্য সাগর থেকে আটলান্টিক কানেক্ট হয়েছে, এখানে ইউরোপ থেকে আফ্রিকা পৃথক হয়েছে, স্পেন থেকে আফ্রিকা পৃথক হয়েছে, তার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জন্য আমরা বলি জিব্রাল্টার প্রণালী মনে রাখার টেকনিক হচ্ছে স্পেন ও মরক্কোর মধ্যে প্রচুর জেব্রা পাওয়া যায়, স্পেন মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী যেহেতু বন্ধ করে দিলে ভূমধ্য সাগর বন্ধ হয়ে যাবে, তাই ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে। তাহলে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে ভূমধ্য সাগরের চাবি বলা হয়েছে কাকে। ভাই এটা তো আপনার লাস্ট ক্লাস, এখন সামনে আপনার পরীক্ষা, এখন আপনি ওই লিখবেন এইগুলা দেওয়ার সময় নাই আপনার, আমারও সময় নাই। যাদের স্পিড কম বাইরে হয়ে চলে যান, পড়াশোনা বাদ দেন। যাদের স্পিড আছে পড়াশোনা ধরে রাখেন। সারা জীবন কষ্ট করে পড়াশোনা করছি, স্পিড ধরে রাখছি, লাইফে ধরে রাখছি বিদায় তো আলহামদুলিল্লাহ। দেখেন যে চাকরি পাইছি, বই লিখছি, পড়াশোনার রেজাল্টও ভালো করছি। একবারে যে খারাপ রেজাল্ট তাও না, ডিপার্টমেন্ট রেজাল্ট আছে 3.71, তাহলে আমার লাস্ট রেজাল্ট ছিল 3.71, খুব যে খারাপ রেজাল্ট তাও তো নয়, আউট অফ 4-এ। কোচিংয়ে তো ক্লাসও নিয়েছে, কোনো কিছু তো বাদ দেই নাই। যাদের গতি নাই ক্লাস লিভ নেন বাসায়। এই যে মিহির সুন্দর করে মিহিরজিকে যে বইটা আছে ফাইনাল সাজেশন, এটা ধরে ধরে পড়েন, ওখানে সব আছে। মিহিরজিকে ফাইনাল সাজেশন পড়েন। স্পেন ও মরক্কোকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। তাহলে স্পেন ও মরক্কোর মাঝখানে প্রচুর জেব্রা পাওয়া যায়। ভূমধ্য সাগরকে কি বলছে? জিব্রাল্টারকে প্রণালীকে বলছে ভূমধ্য সাগরের চাবি। ভূমধ্য সাগরের কি চাবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রাশেদ, লাভ ইউ। পানি একটু ওয়াটার খাই না, পান করি। কাল থেকে একটা বাংলা ক্লাস না, হ্যাঁ আসো এদিকে আসো, তোমার একটু পরিচয় দিই। তাহলে সবাই একটু কমেন্ট করেন, স্পেন এবং মরক্কোকে পৃথক করেছে কোন প্রণালী? জিব্রাল্টার প্রণালী। এই যে ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর নিয়ে মনে রাখবেন 3টা লাইন লিখে দিতেছি। একটা হচ্ছে পৃথিবীর ফলের ঝুড়ি, পৃথিবীর ফলের ঝুড়ি, পৃথিবীর ফলের ঝুড়ি, পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। 2 নম্বর হচ্ছে মূলত ভূমধ্য সাগরের চাবি বলা হয়, ভূমধ্য সাগরের চাবি, ভূমধ্য সাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে,
জিব্রাল্টার প্রণালীকে অনেক সময় এটাও প্রশ্ন আসে, সিসিলি সাইপ্রাস মাল্টা কোন সাগরে অবস্থিত? ভূমধ্য সাগরে অবস্থিত তিনটা দেশ, সিসিলি, সাইপ্রাস, মাল্টা। ওকে, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ নৌকাডুবিতে মারা যায় ভূমধ্য সাগরে। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ উদ্বাস্তু হয় এই যে এখানে একটা দেশ আছে সিরিয়া থেকে। এই সিরিয়া থেকে উদ্বাস্তু হয়ে নৌকা ধরে টুপ করে এই দিক দিয়ে চলে যায় ইতালিতে, যাইতে গিয়ে নৌকাডুবিতে মারা যায়। তাহলে শরণার্থী উদ্ভবের শীর্ষ দেশ সিরিয়া, শরণার্থী আশ্রয়দানের শীর্ষ দেশ হচ্ছে এইখানে একটা জুতার মতো দেশ আছে, নাম তার ইতালি। কমেন্ট করবেন একটু, পৃথিবীর লং শো বলা হয় কাকে? পৃথিবীর মার্বেলের দেশ বলা হয় কাকে? পৃথিবীর শরণার্থী আশ্রয়ের শীর্ষ দেশ বলা হয় কাকে? তাহলে পৃথিবীর শরণার্থী উদ্ভবের শীর্ষ দেশ সিরিয়া। সম্প্রতি 8 ডিসেম্বর 2024 সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের 24 বছরের কি হয়েছে শাসনের সমাপ্তি হয়েছে। 2000 সালের 15 জুলাই থেকে 2024 সালের 8 ডিসেম্বর পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিল বাশার আল আসাদ। তার রাজনৈতিক দল ছিল বাথ পার্টি। বর্তমানে বাশার এবং তার স্ত্রী সহ আশ্রয় নিয়েছে পুতিনের দেশ রাশিয়ার মস্কোতে অবস্থান করতেছে, তারা রাজনৈতিক আশ্রয় আছে। সিসিলি, তাহলে স্পেন থেকে মরক্কো। এই যে হলো আমার ছোট ভাই, কলিজার টুকরা, অনেক কিউট। আমি ক্লাস দেই না কেন, এই যে দেখা গেছে আমার যে ফেস আর ওর যে ফেস দেখছেন, দুটো একবারে ভিন্ন জগতে। তো ভিন্ন জগতে একবারে ও, আমি ক্লাস নিলে আমার ক্লাস আর মেয়েরা থাকেই না, ও ক্লাস নিলে মেয়ে মানুষের অভাব হয় না। এই জন্য ওরে আপাতত বলছি, ভাই ক্লাস নিতেছে তুই লিস না, নিলে আমার মার্কেট খাবে। তো রাশেদ স্যারের আমি চিন্তা করছি, মার্কেট চিন্তা করা লাভ না, আপনাদের উপকার দরকার। আগামীকাল থেকে বাংলা একটা ক্লাস হবে, জিকে 2-3টা ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বাংলা দেখছেন, চেহারা দেখছেন একবারে চকচক করতেছে, একবারে মানে বাংলা 5 টাকা যে কয়েন আছে না, এরকম ঝকঝক করতেছে। বাংলা ক্লাসও ঝকঝক হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কালকে থেকে বাংলা ক্লাসগুলো ম্যারাথন ক্লাস হবে, 3টা ক্লাস কোচিং এ যেটা হবে ওটা একটা ক্লাসে হতে হবে ইনশাল্লাহ। ওকে, ডান। হ্যাঁ, হুমায়ুন কবির বলছে স্যার অনেক ভালো ক্লাস নেই। শরণার্থী আশ্রয়ের শীর্ষ দেশ, শরণার্থী সবচেয়ে বেশি ইতালিতে যায়, এটা আমি জানি আর কি। হতে পারে অনেক সময় রিপোর্ট আসে, বিভিন্ন কিছু থাকতে পারে, জার্মানি হতে পারে। যদি জার্মানি হয় আগামী দিন ব্যাখ্যা দিব। এটা আর্টিকেল না পড়া বলা যাবে না ভাইয়া। হ্যাঁ, আর্টিকেল পড়ে আমাকে বলতে হবে। আমি ইতালি জানি, আপনি পরবর্তী যদি আমি জানা থাকে আমি অবশ্যই জানাবো আপনাকে। ওকে, ডান। তাহলে দেখেন, এই যে ইউরোপ থেকে যদি আমরা এদিকে যাই তাহলে একটা ময়ূরীর মতো রাষ্ট্র পাবো, একটা পরিমণির মতো রাষ্ট্র পাবো। রাষ্ট্রটার নাম হচ্ছে রাশিয়া। এই রাশিয়া পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র হচ্ছে রাশিয়া, যে রাষ্ট্রটার সাথে 14টি দেশেরও সীমানা রয়েছে। পৃথিবীর দীর্ঘতম রেলপথ এই রাশিয়ার এই থেকে এই পর্যন্ত আছে। দীর্ঘতম সীমা রেলপথ নাম সাইবেরিয়ান রেলপথ, সাইবেরিয়ান রেলপথ। পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম সাইবেরিয়ান রেলপথ। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রের নাম রাশিয়া। পৃথিবীর সবচেয়ে বেশি সীমান্তবর্তী দেশ, স্বাধীন দেশে সীমান্ত আছে 2টি দেশের সাথে, রাশিয়ার সাথে 14, চীনের সাথে 14টি দেশ। রাশিয়াও 14, চীনের সাথে 14টি দেশের সীমানা রয়েছে। ওকে, তাহলে আমরা এই যে রাশিয়া আছে, এই রাশিয়া কিন্তু 2 মহাদেশের দেশ। মনে রাখতে হবে, এখানে 2টা রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র আছে তুরস্ক। এই তুরস্কের একটা শহরের নাম ইস্তাম্বুল পূর্বে বাইজান্টাইনদের দখলে ছিল, রোমানদের দখলে ছিল। পরবর্তী 1453 সালে মুসলমানরা বাইজান্টাইনদের কাছ থেকে কনস্টান্টিনোপল শহরটা দখল করে পরবর্তী নাম দেন ইস্তাম্বুল। মুসলিম শাসনামলে এটা ইস্তাম্বুল নামেই পরিচিত হয়ে আছে। মুসলিম ঐতিহ্য সভ্যতার অন্যতম প্রতিকৃত এই ইস্তাম্বুল শহর, মুসলিম আভিজাত্যের প্রতীক এই ইস্তাম্বুল শহর। পূর্বে এটা খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করত কনস্টান্টিনোপল নামে, কেননা সাবেক রোম সাম্রাজ্যের যিনি রাজা ছিলেন, রাজা কনস্টান্টিনোপল, তার নামে এটা নামকরণ করা হয়েছিল কনস্টান্টিনোপল। আচ্ছা, এই ইস্তাম্বুল শহর কিন্তু 2টা, একটা অংশ আছে এখানে এশিয়াতে, মানে এশিয়ার মধ্যে, একটা অংশ আছে ইউরোপের মধ্যে, যার ফলে পরীক্ষায় প্রশ্ন আসে 1 শহর 2 মহাদেশ অবস্থিত ইস্তাম্বুল, 1 নগরী 2 মহাদেশ অবস্থিত ইস্তাম্বুল। যার ফলে প্রশ্ন হয় তুরস্ক কয় মহাদেশের দেশ? 2 মহাদেশের দেশ, ইউরোপ এবং এশিয়া।
যার ফলে প্রশ্ন আসে তুরস্ককে বলা হয় পৃথিবীর রুগ্ন মানব, কারণ এই তুরস্কের মাথাটা আছে ইউরোপে, দেহটা আছে এশিয়াতে, এই জন্য তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানব। ইউরোপের কি বলা হয়? রুগ্ন মানব। তুরস্ককে বলা হয় মূলত ইউরেশিয়ান রাষ্ট্র, একই সাথে ইউরোপে আছে, এশিয়াতে রয়েছে। ওকে, এরপরে রাশিয়াকে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। তাহলে পৃথিবীতে ইউরেশিয়ান রাষ্ট্র আছে দুইটি। এখানে যে মহাদেশটা পাবো আমরা, এই মহাদেশটার নাম হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ, এটি স্বাধীন দেশ আছে 44টি। আয়তন জনসংখ্যায় সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। আমাদের মহাদেশের নাম এশিয়া, কৃষি প্রধান মহাদেশের নাম হচ্ছে এশিয়া। এই এশিয়া মহাদেশে মোট 5টি অঞ্চল আছে। একটা অঞ্চলের নাম হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চল। এই দক্ষিণ এশিয়া অঞ্চল হচ্ছে আমাদের অঞ্চল। এখানে 8টি দেশ আছে। এর নিচে যে দেশ আছে ভারত, ভারতের নিচে যে মহাসাগর আছে তার নামই ভারত মহাসাগর। এশিয়ার দক্ষিণ অঞ্চলকে বলা হয় ওশেনিয়া। এশিয়ার দক্ষিণ অঞ্চলকেই বলা হয় ওশেনিয়া। এশিয়ার দক্ষিণ অঞ্চলকে বলা হয় ওশেনিয়া। এখানে 14টা দেশ আছে। কাল্পনিকভাবে এশিয়া এবং ওশেনিয়ার মধ্যে সীমানা লাইন আছে, ওয়ালেস লাইন। কি লাইন? ওয়ালেস লাইন আছে। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মহাদেশের নাম ওশেনিয়া মহাদেশ। দ্বীপরাষ্ট্রের মহাদেশ, যে মহাদেশের সবগুলো দেশ প্রশান্ত মহাসাগরে অবস্থিত, ওশেনিয়া। যে মহাদেশের কোনো দেশ স্থলবেষ্টিত নয় তার নাম হচ্ছে ওশেনিয়া মহাদেশ। আচ্ছা, ওশেনিয়া মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র অস্ট্রেলিয়া, এই জন্য এই মহাদেশের আরেক নাম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। 14টি দেশ আছে। এরপরে দেখেন ইতালির একজন নাবিক, ওই যে ইউরোপের লংশ ইতালি, এই ইতালির একজন নাবিক মূলত ভারত আবিষ্কার করতে গিয়ে তিনি ভুলক্রমে আবিষ্কার করে ফেলেন তিনি যে মহাদেশ, তার নাম হচ্ছে আমেরিকা। এই আমেরিকা কিন্তু পুরো আমেরিকাই। এখানে মোট স্বাধীন দেশ আছে 35টা দেশের আঞ্চলিক সংস্থার নাম OAS। যেমন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোটের নাম সার্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের নাম আসিয়ান, যেমন পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম GCC। তাহলে সার্ক, আসিয়ান, তারপরে হচ্ছে আসিয়ান, GCC, আফ্রিকান ইউনিয়ন, তেমনি OAS, এগুলো পৃথিবীর আঞ্চলিক জোট। তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ক, দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোটের নাম আসিয়ান, তারপরে পারস্য উপসাগর দেশগুলোর আঞ্চলিক জোটের নাম GCC, আফ্রিকার দেশগুলোর আঞ্চলিক জোটের নাম আফ্রিকান ইউনিয়ন। আমেরিকা মহাদেশের 35টা দেশ আছে, এই 35টা দেশের আঞ্চলিক জোটের নাম OAS। এটা 1948 সালে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এটা আমেরিকা নামেই পরিচিত ছিল। ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করে যান, কিন্তু তিনি চিহ্নিত করতে পারেননি যে এটা আমেরিকা। পরবর্তী যিনি চিহ্নিত করেছিল 1497 সালে, তার নাম আমেরিগো ভেসপুচি। এই আমেরিগো ভেসপুচির নাম অনুযায়ী এটা নাম হয়েছে আমেরিকা। পরবর্তী এখানে একটা খাল খনন করা হয়, নাম তার পানামা। পৃথিবীর প্রশস্ততম গভীরতম খালের নাম পানামা। 1904 থেকে 1904 থেকে 1914 সাল পর্যন্ত এখানে খাল খনন করা হয়। পরবর্তী 1914 থেকে 1999 সাল পর্যন্ত খালের মালিকানা ধরে রাখে USA, বর্তমানে পানামা দেশ। তাহলে পানামা খাল খনন করেছিল USA। তাহলে এই খালের ফলে দুইটা আমেরিকা আইসোলেট হয়ে যায়। খালের উত্তরে একটা অংশ পড়ে, দক্ষিণে অংশ পড়ে। উত্তরে যে অংশ পড়ে তার নাম দেওয়া হয় উত্তর আমেরিকা, যেখানে বর্তমান মডার্ন উত্তর আমেরিকা 23টি দেশ আছে। দক্ষিণে যে আমেরিকা যে দক্ষিণ অংশে পড়ে তার নামও হয়ে যায় ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকা। দেশ আছে এখানে 23টি। দক্ষিণ আমেরিকাতে দেশ আছে 23টি। তাহলে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন খাল? পানামা খাল। এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার ডান পাশে যতগুলো পানি দেখতেছেন, এই পানিগুলো হলো প্রশান্ত মহাসাগরের পানি। আর এই পূর্বে যেগুলো দেখতেছেন এগুলো প্রশান্ত মহাসাগরের পানি। তাহলে পৃথিবীর ম্যাপের পূর্ব এবং পশ্চিমে যে সাগরটা পাবেন, আপনারা মহাসাগরটা পাবেন, তার নাম প্রশান্ত মহাসাগর। এখানে গুরুত্বপূর্ণ মার্কিন অনেকগুলো ঘাঁটি আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য আছে হাওয়াই,
হাওয়াই দ্বীপপুঞ্জ। এই হাওয়াই দ্বীপপুঞ্জর রাজধানীর নাম হচ্ছে হনুলুলু। এই প্রশান্ত মহাসাগরেই কিন্তু আমেরিকার সামরিক ঘাঁটি আছে, নৌ ঘাঁটি আছে, তার নাম দিয়াগো গার্সিয়া, সরি, তার নাম হচ্ছে গোয়াম। এখানে আছে জাপানের কাছে আছে তাদের ইকুশোকো, এরপরে হচ্ছে সিঙ্গাপুরের কাছে আছে সুবিক বে। তাহলে এই প্রশান্ত মহাসাগরে তাদের আরো ঘাঁটি আছে, গুয়াম, সুবিক বে, তারপর হচ্ছে ইউকুশোকো, তাহলে ইউকুশোকো, তারপর হচ্ছে গুয়াম, সুবিক বে, এই সামরিক ঘাঁটিগুলো আছে প্রশান্ত মহাসাগরে। মার্কিন নিরাপত্তার জন্য, তারা ওয়ার্ল্ড পলিটিক্সকে নিয়ন্ত্রণ করার জন্য এই ঘাঁটিগুলো রেখেছে প্যাসিফিক ওশেনের মধ্যে। ওকে, তাহলে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে পানামা খাল। এর পশ্চিমে যেটা রয়েছে সেটার নামই প্রশান্ত মহাসাগর। পৃথিবীর এই যে নিচের যে জায়গাটা আছে, এখানে যে মহাদেশটা আছে তার নাম এন্টার্কটিকা মহাদেশ। আমাদের মনে রাখতে হবে এন্টার্কটিকা মহাদেশ, যেখানে 16টি দেশ আছে। এন্টার্কটিকা মহাদেশের চারপাশে যে পানি আছে তার নামই দক্ষিণ মহাসাগর। এন্টার্কটিকার চারপাশে যে পানিগুলো আছে তার নাম হচ্ছে দক্ষিণ মহাসাগর। উত্তরে যে পানিগুলো আছে তার নাম হচ্ছে উত্তর মহাসাগর। দক্ষিণে আছে এন্টার্কটিক মহাসাগর, উত্তরে আছে উত্তর মহাসাগর। দক্ষিণে আছে এন্টার্কটিক মহাসাগর, উত্তরে আছে উত্তর মহাসাগর। তাহলে এই হলো পৃথিবীতে 7টা মহাদেশ আমরা বলেছিলাম, পৃথিবীতে 7টি মহাদেশের কথা বলেছিলাম এবং 5টি মহাসাগরের কথা বলেছিলাম। তাহলে 1 নম্বর মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর, 2 নম্বর মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, 3 নম্বর মহাসাগরের নাম ভারত মহাসাগর, 4 নম্বর মহাসাগরের নাম দক্ষিণ মহাসাগর, 5 নম্বর মহাসাগরের নাম উত্তর মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড়, গভীরতম, প্রশস্ততম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক, তৃতীয় বৃহত্তম হচ্ছে ভারত, আর সবচেয়ে ছোট হচ্ছে উত্তর মহাসাগর। পৃথিবীতে 7টি মহাদেশের কথা বলেছিলাম। 1 নম্বর মহাদেশ হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ, 44টা দেশ আছে, 5টি অঞ্চল অবস্থিত। আয়তন, জনসংখ্যায় বৃহত্তম মহাদেশ এশিয়া, 44টা দেশ আছে, 5টি অঞ্চলে বিভক্ত। 2 নম্বর মহাদেশের নাম হচ্ছে আমাদের আফ্রিকা। পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, পৃথিবীর বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়, পৃথিবীর অজ্ঞতম মহাদেশ বলা হয়। যে মহাদেশে এখনো সভ্যতার আলো পৌঁছায়নি তার নাম আফ্রিকা মহাদেশ। স্বাধীন দেশভিত্তিক বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ। কোন মহাদেশে জ্যামিতিক সীমারেখার দেশ, জিওমেট্রিক্যাল কান্ট্রিজ পাওয়া যায়? আফ্রিকা মহাদেশের উত্তর আফ্রিকাতে পাওয়া যায়। ওকে, তাহলে এই আফ্রিকা মহাদেশ। এরপরে হচ্ছে পৃথিবীর 3 নম্বর মহাদেশের নাম হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। স্বাধীন দেশ আছে এখানে 23টি। 4 নম্বর হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, স্বাধীন দেশ আছে এখানে 12টি। স্বাধীন দেশ আছে এখানে 12টি। 4 নম্বর হচ্ছে এন্টার্কটিকা, 5 নম্বর হচ্ছে এন্টার্কটিকা, স্বাধীন দেশ হচ্ছে 0। 6 নম্বর হচ্ছে ইউরোপ, স্বাধীন দেশ আছে 48। 7 নম্বর হচ্ছে ওশেনিয়া, স্বাধীন দেশ আছে 14টি। কারা কারা এই ফার্স্ট টাইম এত দ্রুত ক্লাস করেছেন আপনারা এবং এই সুন্দর ম্যাপ ট্যাপ এগুলো বুঝেছেন? দেখি একটু কমেন্টে একটু দেখবো, আমরা অনেকক্ষণ পড়ালাম, একটু কমেন্টও পড়া দরকার। এটা কি জ্বালা, আমি ইংরেজি ক্লাস করব নাকি জিকে? মিহির জিকে বাংলাদেশের শ্রেষ্ঠ বই, এটা থেকে আর কোনো কথা হবে না। কারণ মিহির জিকে কপি করা সবগুলো সাজেশন বানায়, না হলে আপনি যে সাজেশন আপনি দেখেন লাইব্রেরিগুলোতে সব মিহির জিকের সাথে হুবহু মিল পাবেন। মিহির জিকের স্ট্রাকচার, মিহির জিকের টেবিল, মিহির জিকে সাজানো, মিহির জিকে বক্সিং, মিহির জিকের টপিকগুলো গোছানো, মিহির জিকে টপিকস কি কি নিয়ে আসছে সবগুলো একই ধরনের করে। ফলে এটা একটা মডেল বই, এটা খারাপ হওয়ার কিছু নাই। 10 বছর ধরে একটা বইয়ে এত শ্রম দিয়েছি যেটা ওই বই যদি নিজে বিসিএস এর প্রিপারেশন নিত ওই বই বিসিএস ক্যাডার হয়ে যেত, আমি না ওই বইও হয়ে যেত ক্যাডার। ওই বইয়ের উপর এতটা সময় দেওয়া হয়েছে। আমি আমার বিসিএস জার্নিতে ওই বইয়ের যতটা দিয়েছি, আজকে এডুকেশন ক্যাডারে আসছি আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। বইয়ে যতটা সময় দিয়েছে ওই সময়টা যদি না দিয়ে আরেকটু দিতে হয়তো আরো ভালো কিছু হতে পারতো। তাইলে এটা নিয়ে কোনো কথা এখানে হবে না। হ্যাঁ, এটা নিয়ে কোনো কথা হবে না। মিহির জিকে বাংলাদেশের সেরা বই, আপনি মানেন না মানেন, ওটা করে কপি করে উনিকে 200, 250, 300 পৃষ্ঠার বই বানাচ্ছে সব। আমরা একটা বই 300 পৃষ্ঠা বানানো কোনো ব্যাপার নয়। 300 পৃষ্ঠা বানানো কি, খালি ধুমাধুম কম্পিউটারের তথ্য দিয়ে দিবে, টাইপ হবে।
কিন্তু 300 পৃষ্ঠার বই থেকে যেটা কমন পড়ে, 200 পৃষ্ঠার বই থেকে যেটা কমন পড়ে, সেটা 140 পৃষ্ঠাতে কমন দেখানোটা টাফ একটা বিষয়। এটাই হলো ক্রিয়েটিভিটি। আবার কেউ যদি আমার 140 পেজে যা কমন আসে সেইটা যদি 100 পেজ বা 90 পেজ 80 পৃষ্ঠায় কমন দেখাইতে হলে উনি আরো ক্রিয়েটিভ মানুষ। এইটাকে গুরুত্ব দিতে হবে, ভ্যালুকে দিতে হবে। অনেকে বলে ভাই অমুক সাজেশনে তো দেখলাম যে 20টা কোশ্চেন কমন আসছে, আপনারা তো 20টা। ভাই অমুকটা তো আমারটাতে 60 পৃষ্ঠা বেশি, তোমার 60 পৃষ্ঠা পড়াটা তো আমি কনসাইজ করে নিয়ে আসছি, 60 পৃষ্ঠার পড়ার সময় বাঁচাইছি, তাই না? শুক্রিয়া করেন, আল্লাহর কাছে শুক্রিয়া করেন, ভালো একটা সাজেশন পাইছেন, আল্লাহর রহমত। এটা দেখেন আর 15 থেকে 20টা দিন সময় দেন আমাকে। আপনি টাকা দিয়ে না, আপনি ডলার দিয়েও পাবেন না এই সাজেশন খুঁজে, পরে ফটোকপিও পাবেন না আপনি। অলরেডি আমরা 25-30 হাজার বই মার্কেটে সেল করা শেষ, আর বাকি 5,000 এই যে কালকে মনে হয় ঢুকবে। এরপরে আমরা আর অল্প কিছু সাজেশন ছাপাই, এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো বাদ। ব্যবসা তো মানে অনেক বিক্রি হয়েছে, আর নিবই না, সেলই করবো না। পরবর্তী আপনি খুঁজবেন এই যে মির্জিকে বই, প্রতিদিন আমাকে পেজে কমপক্ষে 50-60 জন থেকে 100 জন পোলাপান মেসেজ দেয়, ভাই মির্জিকে বইটা ভাল লাগতো, ভাই বইটা এখন ভাল লাগে। মানুষ থাকতে গুরুত্ব বোঝে না মানুষের, যেটা যখন থাকে তার গুরুত্ব নেই। এখন সাজেশন এত ছোট একটা বই, বাট সব আছে, এটা ভাল লাগতেছে না। যখন এটা শেষ হয়ে যাবে তখন বলবে ভাই সাজেশনটা মজা ছিল। আসলে মানুষ যখন হারায় তখন তার গুরুত্ব বোঝায়। এই যে মিথিলা তাহসানরে হারাইছে, এখন কিন্তু বুঝবে যে আরেকজন বিয়ে করছে, জীবনে কি হারাইছে আর কি, সারা জীবন কয়লা হয়ে যাবে। তাহসান যদি বিয়ে না করতো তাহলে মিথিলা সুখী হতে পারত, কিন্তু এখন আর সুখী হওয়া খুব কষ্টকর ব্যাপার। হারাইলে মানুষ বেশ মূল্যায়নটা বোঝে যে আসলে কি হারাইছি। এই যে ঢাবিতে পরীক্ষা দিবেন, অনেক জায়গায় পরীক্ষা দিবেন, কেউ মিস করলে আপনি বুঝবেন পাবলিক ইউনিভার্সিটি কি জিনিস, তার আগে পাইলে আর বুঝবেন না। আপনি যদি এখন পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীকে পান তাহলে আপনার ভালো লাগবে না, কিন্তু হারাইলে, ভালোবাসা হারাইলে ভালো লাগবে তারে যে হারাইছেন আপনি। এজন্য চেষ্টা করেন যে এই কষ্ট নিয়ে যেন বাঁচতে না হয় ছোট এই জীবনটা, বুঝছে? ওকে ডান, আমরা এটা মিশে দিচ্ছি, পরেরটা আসতেছি, দাঁড়ান না, খেলাই তো শুরু হয় নাই, কি কন, কেবল তো কয়েকটা জিনিস বুঝাইলাম। এবার আসেন, পৃথিবীর পরিচিতিটা আমরা এর আগেও আপনাদের বলেছি, এখনো বলতেছি। তাহলে দেখেন পৃথিবীতে স্বাধীন দেশ, কোনো কনফিউশন নাই, স্বাধীন দেশ হচ্ছে 195টি। 195টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বর্তমানে একটা রাষ্ট্র স্বীকৃতি পাইতে গেলে 5টা জিনিস লাগে, 5টা। একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড লাগে, নির্দিষ্ট ভূখণ্ড লাগে। 2 নম্বর লাগে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডের পর জনসংখ্যা লাগে, জনসংখ্যা 2 জন 4 জন যাই হোক হতে পারলে হলেই হবে। 3 নম্বর লাগবে সরকার, একজন সরকার থাকা লাগবে। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব বা সভারেনিটি, সার্বভৌমত্ব বা সভারেনিটি লাগবে। 5 নম্বর যে জিনিসটা বর্তমানে গুরুত্বপূর্ণ আধুনিক স্টেট অনুযায়ী, সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে। আন্তর্জাতিক স্বীকৃতি লাগবে, বৃহৎ রাষ্ট্রগুলোর স্বীকৃতি লাগবে, বা জাতিসংঘের স্বীকৃতি লাগবে, ইউএন এর এগুলোর স্বীকৃতি লাগবে। বৃহৎ রাষ্ট্র বা ইউএন গুলোর স্বীকৃতি হলে তখন এটা একটা রাষ্ট্রে পরিণত হয়। যেমন প্যালেস্টাইনের অনেক রাষ্ট্রের স্বীকৃতি আছে, বৃহৎ রাষ্ট্রগুলোর স্বীকৃতি না থাকায় এই রাষ্ট্রটা স্বাধীন নয়, পরাধীন রাষ্ট্র। এখন আসেন পৃথিবীর 195তম দেশ দক্ষিণ সুদান। 195তম দেশের নাম দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান একটা আফ্রিকা মহাদেশের দেশ, আফ্রিকার দেশ। এটা কিন্তু স্বাধীন হয়েছে 9 জুলাই 2011 সালে সুদান নামক একটা দেশ থেকে। সুদান হলো মুসলিম দেশ, বাট দক্ষিণ সুদান একটা খ্রিস্টান অধ্যুষিত দেশ, আর এটা ধর্মের কারণে রাষ্ট্রটা স্বাধীনতা পেয়েছে। তাহলে এরকম এশিয়াতেও ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ, ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ, এর কাছ থেকে পূর্ব তিমুর একটা খ্রিস্টান অধ্যুষিত দেশ, এই দেশটাকে এই জন্য স্বাধীনতা দেওয়া হয়েছে 2002 সালে। যার জাতির জনক জানানা গুসামাও, এই জানানা গুসামাওয়ের নেতৃত্বে পূর্ব তিমুর স্বাধীন হয়েছিল 2002 সালে। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ এবং একবিংশ শতাব্দীর এশিয়ার একমাত্র দেশ, এশিয়ার একমাত্র দেশ, একবিংশ শতাব্দীতে এশিয়ার একমাত্র দেশের নাম এই পূর্ব তিমুর। এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ, পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশের নাম দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান। এবার আসেন এগুলো আগে যে
জব মেডিসিনে ক্লাস নিচ্ছিলাম, খালি একটা চাপ দিলেই চলে যাচ্ছিল। মামিনুল ভাইরে অনেক অনেক ধন্যবাদ যে ভাই আমারে একটা স্মার্ট জগতে পদার্পণ করাইছে। আপনারা এখানে কেউ আছেন জব মেডিসিনে ক্লাস করেন? আমার ওকে, এবার আসেন। ইউএন ভুক্ত দেশ, পৃথিবীতে ইউএন ভুক্ত দেশ হচ্ছে 193টি। মনে রাখতে হবে 193টি। দুটি দেশ নেই, দুটি দেশ এখানে নেই। ইউএন ভুক্ত দুটি দেশ এখানে নেই। সবাই কমেন্ট করেন ইউএন ভুক্ত দুটি দেশ নেই এখানে। ইউএন ভুক্ত এখানে দুটি দেশ নেই, তাই না? আবার সর্বশেষ দেশ, সর্বশেষ দেশের নাম হচ্ছে দক্ষিণ সুদান। এই দক্ষিণ সুদান জাতিসংঘভুক্ত হয়েছে 14 জুলাই। বললামই ধর্মের কারণে হয়েছে, তা না হলে এত তাড়াতাড়ি দিত না। 5 দিন পর, স্বাধীনতার 5 দিন পরে হয়েছে। এখানে দুটি দেশ নেই, একটা হচ্ছে কসোভো, মুসলিম দেশ, ইউরোপের মুসলিম দেশ 3টা, তার মধ্যে একটা কসোভো, আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান সিটি। তাহলে একটা হচ্ছে কসোভো আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘের সদস্য নয়, জাতিসংঘে নেই দুটি দেশ, দুটি দেশ নেই জাতিসংঘে। একটা হচ্ছে কসোভো, ভ্যাটিকান সিটি, কসোভো, ভ্যাটিকান সিটি। সর্বশেষ দেশের নাম দক্ষিণ সুদান, 14 জুলাই 2011, 14 জুলাই 2011। এবার আসেন আমরা পৃথিবীর সব পড়াচ্ছে পৃথিবী, কিন্তু এখন পড়াচ্ছে পৃথিবীর পড়াচ্ছে এখন। পৃথিবীর আয়তনে বৃহত্তম দেশ, পৃথিবীর আয়তনে বৃহত্তম দেশ নাম রাশিয়া। জানেন কিনা জানি না, পৃথিবীর আয়তনে বৃহত্তম দেশের নাম রাশিয়া। আয়তন বেশি না, 1,72,70,200 বর্গ কিলোমিটার রাশিয়ার আয়তন। আচ্ছা, আয়তনে বৃহত্তম, জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম হচ্ছে, ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটির আয়তন 0.44 বর্গ কিমি অথবা 0.18 বর্গ মাইল। জনসংখ্যা প্রায় 1,000 জন, প্রায় 1,000 জন জনসংখ্যা। পৃথিবীর উত্তরের দেশ, পৃথিবীর সর্ব উত্তরের দেশ নরওয়ে। পৃথিবীর সর্ব উত্তরের দেশ নরওয়ে। সর্ব পূর্বের দেশ জাপান। সর্বপূর্বের দেশ জাপান। সর্ব দক্ষিণের দেশের নাম চিলি। পৃথিবীর সর্ব উত্তরের দেশ নরওয়ে, সর্বপূর্বের দেশ জাপান, সর্বদক্ষিণের দেশের নাম চিলি। সর্বদক্ষিণের দেশের নাম চিলি। উত্তর নরওয়ে, দক্ষিণে হচ্ছে, পূর্বে হচ্ছে জাপান, দক্ষিণে হচ্ছে চিলি। ওকে, এবার আসেন, খুবই ইম্পর্টেন্ট লাইনে যাব আস্তে আস্তে। আসেন, পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র নাম হচ্ছে সান মেরিনো। পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্রের নাম ভাই সান মেরিনো। পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্রের নাম বার্বাডোস। পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্রের নাম সান মেরিনো। 301 খ্রিস্টাব্দে প্রজাতন্ত্র হয়েছে, আর নবীনতম এটা 2021 সালে প্রজাতন্ত্র হয়েছে। পৃথিবীর প্রাচীনতম প্রজাতন্ত্র সান মেরিনো, নবীনতম প্রজাতন্ত্রের নাম বার্বাডোস। পৃথিবীর ঘনবসতি, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের নাম মোনাকো। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশের নাম মোনাকো। পৃথিবীর কম ঘনবসতিপূর্ণ দেশের নাম মঙ্গোলিয়া। পৃথিবীর কম ঘনবসতিপূর্ণ দেশের নাম মঙ্গোলিয়া। পৃথিবীর কম ঘনবসতিপূর্ণ দেশের নাম মঙ্গোলিয়া। পৃথিবীর ঘনবসতিপূর্ণ দেশের নাম মোনাকো, কম ঘনবসতিপূর্ণ দেশের নাম মঙ্গোলিয়া। এরপরে হচ্ছে পৃথিবীর গড়
আয়ুতে শীর্ষ দেশ নিঃসন্দেহে জাপান। 2023-24 যে এইচডি রিপোর্ট আছে, জাপান পৃথিবীর গড় আয়ুতে শীর্ষ দেশ জাপান। পৃথিবীর মাথা পিছু আয়ে শীর্ষ দেশ লুক্সেমবার্গ। পৃথিবীতে প্রথম নারীরা ভোটাধিকার পায় নিউজিল্যান্ড। পৃথিবীতে প্রথম নারীরা ভোটাধিকার পায় নিউজিল্যান্ড 1893 সাল। পৃথিবীতে প্রথম নারীরা ভোটাধিকার পায় নিউজিল্যান্ড 1893 সাল। ওকে, নিউজিল্যান্ড হচ্ছে 1893 সাল। নিউজিল্যান্ড 1893 সাল। পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। পৃথিবীর বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। ক্ষুদ্রতম সাগর বাল্টিক সাগর বৃহত্তম সাগর। তারপর হচ্ছে বৃহত্তম হ্রদ, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান। পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর, নামে সাগর, এটা একটা হ্রদ, কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান হ্রদ। পৃথিবীর পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল, রাশিয়া। বৈকাল হচ্ছে রাশিয়া। পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল, রাশিয়া। পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল, রাশিয়া। বৃহত্তম দ্বীপ, পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা ফলস। পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতের নাম নায়াগ্রা ফলস। পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হিমালয়। পৃথিবীর বৃহত্তম পর্বতমালা হিমালয়। পৃথিবীর বৃহত্তম মালভূমি পামির মালভূমি। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম পামির মালভূমি। পৃথিবীর সাদ রুফ অফ দ্য টপ মালভূমি। এরপরে আমরা লিখবো হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম সাহারা। পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া। পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্রের নাম হচ্ছে ইন্দোনেশিয়া। পৃথিবীতে খণ্ডিত দেশ আছে দুটি। একটা হচ্ছে জাপান আর হচ্ছে ইন্দোনেশিয়া। পৃথিবীতে খণ্ডিত দেশ জাপান, ইন্দোনেশিয়া না। পৃথিবীতে খণ্ডিত দেশ জাপান, ইন্দোনেশিয়া, কানাডা। এশিয়াতে দুইটা। পৃথিবীতে ছিদ্রায়িত দেশ দুটি। একটা হচ্ছে ইতালি আর একটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ইতালির মধ্যে দুটি দেশ আছে, একটা হচ্ছে সান মেরিনো আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। দক্ষিণ আফ্রিকার মধ্যে দুটা দেশ আছে, একটা হচ্ছে লেসোথো আর একটা হচ্ছে কিংডম অফ ইসওয়াতিনি আর লেসোথো, এই জন্য এটাকে বলছে ছিদ্রায়িত রাষ্ট্র। ওকে, ওরে বাপরে, অনেক কিছু পড়াইছি। এরপরে আসি এশিয়া মহাদেশ। আজকে শেষ করা লাগবে। এবার আসলে এশিয়া, মাথা না ঘুরাইলে আর কি পড়াশোনা হইল। এশিয়াতে 44টা দেশ।
সর্বশেষ স্বাধীন পূর্ব তিমুর 2002 সালে ইন্দোনেশিয়া। রাজধানী হচ্ছে দিল্লি। জাতির জনক জানানা গুসামাও। এশিয়ার মোট অঞ্চল 5টি। আয়তনে বৃহত্তম দেশ। এশিয়ার আয়তনে বৃহত্তম দেশের নাম চীন। জনসংখ্যায় বৃহত্তম দেশের নাম ভারত। আয়তনে বৃহত্তম দেশের নাম চীন, জনসংখ্যায় ভারত। আয়তনে ক্ষুদ্রতম দেশ। এশিয়ার আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ ব্রুনাই। অনেক বইয়ে মালদ্বীপ দেওয়া আছে, মালদ্বীপ আগে ছিল, এখন ব্রুনাইয়ের জনসংখ্যা কম, মালদ্বীপ জনসংখ্যা বেড়ে গেছে। এটা কিন্তু অনেক বইয়ে ভুল দেওয়া আছে। আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ দেওয়া আছে মালদ্বীপ, অথবা এশিয়ার আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ দেওয়া আছে মালদ্বীপ। নো, এশিয়ার আয়তনে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, বাট জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ এখন ব্রুনাই। কারণ ব্রুনাইয়ের জনসংখ্যা 3.5 লাখ থেকে 4 লাখ, মালদ্বীপ 5 লাখ প্লাস। না হলে আপনি সার্চ দেন এখন উইকিপিডিয়াতে, উইকিতে দেন, উইকি। এবার আসেন পৃথিবী তথা এশিয়ার বৃহত্তম মুসলিম দেশ। বৃহত্তম মুসলিম দেশ কাজাখস্তান। পৃথিবী তথা এশিয়ার জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। মনে রাখতে হবে মুসলমানদের নিয়ে 3টা জোট আছে। একটা হচ্ছে D8, বর্তমান 9টি সদস্য দেশ। সর্বশেষ সদস্যের নাম কি বাচ্চারা? D8, বর্তমান 9টি সদস্য দেশ। মুসলমান দেশগুলোর উন্নয়নশীল জোট এটা। এটা হচ্ছে OIC, রাজনৈতিক দল, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আর এটা হচ্ছে IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। এই 3টা হচ্ছে মুসলমানদের। D8 হচ্ছে মুসলিম দেশগুলোর উন্নয়নশীল জোট। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসলামিক ডেভেলপমেন্ট, 3টা হচ্ছে জিনিসগুলো মুসলমানদের, সরাসরি মুসলিম ছাড়া বাইরে নাই। ওকে, এবার আসেন তাহলে আয়তনে ক্ষুদ্রতম মুসলিম দেশ মালদ্বীপ। জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশ ব্রুনাই। জনসংখ্যায় ক্ষুদ্রতম মুসলিম দেশের নাম হচ্ছে ব্রুনাই। ঠিক আছে, এরপরে দেখেন আয়তনে ক্ষুদ্রতম, আয়তনে বৃহত্তম মুসলিম দেশের নাম কাজাখস্তান। জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। আয়তনে ক্ষুদ্রতম মুসলিম দেশের নাম মালদ্বীপ। জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশের নাম হচ্ছে ব্রুনাই। এশিয়ার বৃহত্তম দ্বীপ, এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম বোর্নিও। এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম বোর্নিও। এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম বোর্নিও। বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর। এশিয়ার বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর। এশিয়ার বৃহত্তম হ্রদ, বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর। সাগর। এশিয়ার বৃহত্তম
বৃহত্তম নদী ইয়াংশিকিয়াং। ইয়াংশিকিয়াং। পিএইচডি আপনারা সাধারণ বিজ্ঞানের যারা একটা বেস্ট বই নিতে চাচ্ছেন, একটা বেস্ট বই হচ্ছে পিএইচডি ফাইনাল সাজেশন। যদি বেশি বুঝেন, এখানে একটা লাইন দেওয়া আছে, যে যত বেশি বুঝবে সে তত খারাপ করবে। গবেষণা বাদ দিয়া যদি মির্জিকে ফাইনাল সাজেশন আমরা ধরে ধরে ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিব কাল থেকে, যদি পড়েন মির্জিকে ফাইনাল সাজেশন আপনারা নুনু দিকে তাকাইতে হবে না।
আর যদি বেশি বুঝেন 300-400 পৃষ্ঠার মিউজিকে বই পড়েন, পূর্ণাঙ্গ বই পড়েন, আরো বাজারে 5টা সাজেশন পড়েন, তার মিউজিকে পড়েন, তারপরে দেখবেন আল্লাহর রাস্তে সুন্দর করে পরীক্ষাতে গিয়ে দেখবেন হাওয়ার মতো অন্ধকার দেখতেছেন। চারটা অপশনই রাইট মনে হবে। বেশি বুঝলেই খারাপ করবেন, কম বুঝলেই শান্তি জীবনে। মিহির জিকে ফাইনাল সাজেশন বাংলাদেশের সবচেয়ে গোছানো একটা বই। 10 বছর ধরে কাজ করতেছি। 10 বছর ধরে এখন মার্কেটে যেগুলো বই আছে, খুব কম বই আছে 10 বছর ধরে কাজ করা। আমাকে মানুষ মিহির হিসাবে চিনে এই বইটার কারণে। তাহলে এটা তো আর মার্কেটে আইফোন একটা ফোন, এই যে ক্লাস নিচ্ছি, এটা একটা ব্র্যান্ড, ওটা নিয়ে আর মার্কেটিং করার দরকার হয় না। এগুলো বই আর মার্কেটিং এর দরকার হয় না আমি মনে করি। মির্জিকে বইটা আছে ধৈরা ধৈরা সুন্দর করে প্রতিদিন এই যে আমি আবার বলতেছি, প্রতিদিন ভাইয়া 10 পৃষ্ঠা করে পড়েন। প্রতিদিন 10 পৃষ্ঠা পড়েন, বেশি পড়েন না, মাথা খারাপ হয়ে যাবে। প্রচুর তথ্য দেওয়া আছে। এই 140 পৃষ্ঠা বই বানালে 400 পৃষ্ঠার বই হতো। তাহলে 10 পৃষ্ঠা করে পড়েন। আর তাহলে বুঝেন আপনি 200-300 পৃষ্ঠার বইগুলা কি অবস্থা। 200-230 পৃষ্ঠার যেগুলো, ওগুলো পড়তে তাহলে ওগুলা বই বানালে 800 পৃষ্ঠার বই হয়ে যায়। তাহলে এটা মিউজিকে 140 পৃষ্ঠার বই, এখন পর্যন্ত সাজেশন গুলোর মধ্যে ছোট, বাকিগুলো বড় বড়। আপনার যদি ক্যাপাসিটি বেশি থাকে পড়েন, পড়ে মাথা নষ্ট করেন, সমস্যা তো নাই। আমি মনে করি এখানে থেকে যা আসবে তাই কমন হবে। দুই একটা ব্যতিক্রম আসবে, ওটা এমনিতেই পারবেন। এগুলো বেসিক পড়া থাকলে প্রতিদিন 12 পৃষ্ঠা করে পড়বেন বেসিক। ধরেন বাংলাদেশের পরিচিতি বললেন, বাংলাদেশের সাংবিধানিক নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রাজধানী হচ্ছে 5 বার, প্রথম 1610, প্রথম প্রাদেশিক রাজধানী 1905, বর্তমান রাষ্ট্রপতি দেওয়া আছে, প্রথম জাতীয় দিবস হচ্ছে 26 মার্চ 1980 সাল থেকে পালন করা হয়। বাংলাদেশের ধরেন ভৌগোলিক পরিচিতি, বিভাগ পরিচিতি, বাংলাদেশের মোট বিভাগ 8টা, সর্বশেষ বিভাগের নাম হচ্ছে ময়মনসিংহ। আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, আয়তনে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ। আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম, আয়তন ছোট হচ্ছে ময়মনসিংহ। জনসংখ্যায় বড় বিভাগ ঢাকা, জনসংখ্যা ছোট হচ্ছে, সবচেয়ে ছোট বিভাগ হচ্ছে বান্দরবান। এইখান থেকে এইভাবে ধুমায়া পড়েন, খালি হাইলাইটার দিয়া পড়বেন 12 পৃষ্ঠা প্রতিদিন। ডেডিকেশন দিয়ে পড়েন 12 পৃষ্ঠা। আর 2 থেকে 3 পৃষ্ঠা পড়েন সাম্প্রতিক। বাস, খালি মার্ক না, পরীক্ষাতে গিয়া দেখবেন আলহামদুলিল্লাহ মির্জিকে ধৈরা প্রশ্ন করছে, দেখবেন। দেখছেন বিউপিতে, ইয়াতে দেখেন না, বিউপিতে প্রশ্ন দেখাইছি না, তারপরে যে চারুকলাতে দেখাইছি না, দেখেন আপনার চারুকলাতে কমন দেখাইছি না, ধোয়া দেখাইছি। তাইলে এরকমই পড়বে, চিন্তা করেন না। 2 একটা ব্যতিক্রম আসবে, ওটা 10টা বই পুরো পাওয়া যাবে না। হ্যাঁ, 10টা বই পাওয়া যাবে না। আপনারা আমার ছোট ভাই বোন, আপনাদের ক্ষতি হবে এমন কাজ মির ভাই করবে না ইনশাল্লাহ। বিশ্বাস রাখেন। চোখ বন্ধ করা কাউকে না কাউকে কখনো কখনো বিশ্বাস করতে হয়। সবসময় বিশ্বাস করলে মানুষ হারে তাও নয়। সারা বাংলাদেশে আমাকে বিশ্বাস করার কোনো দরকার নাই। প্রিভিয়াস যে স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ে পড়ে 2-4 জনের জিজ্ঞেস করেন মির্জিকে সাজেশন কেমন, অবভিয়াসলি বলবে অনেক ভালো মাপের একটা সাজেশন। কারণ প্রতি বছর 35-40 হাজার মানুষ এমনি পড়ে না। 1-2 জন 10 জন 2,000-5,000 মানুষকে বোকা বানানো যায়। 35-40-50 হাজার মানুষকে বোকা বানানো যায় না। এত সহজ না, কিন্তু কিছু না থাকলে এত মানুষকে বোকা বানানো যাবে না, সম্ভব না। তাহলে এটা একটা বই। আর এটার সাথে আপনার আরেকটা বই আমাদের পড়তে পারলে এটা আপনার জন্য বেস্ট হয়। যারা হচ্ছে মির্জিকে ফাইনাল সাজেশনটা আজকেই নিবেন, যত সময় নষ্ট করবেন তত খারাপ হবে। 200 টাকা কোনো টাকাই না। আপনি যদি সফল হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান, ওটা কোনো টাকাই না। ওরা ওই পরীক্ষা দিতে গিয়ে নাস্তা করছেন, ওই টাকাই নেই, বইয়ের টাকা। এরপরে আপনি চাকরি বাকরি করবেন, এগুলো তো ওই ভালো একটা প্ল্যাটফর্ম পাইলে, ভালো একটা আপনি একটা চাকরি পাবেন। একটা চাকরির বেতনের 100 ভাগের 1 ভাগও তো বইয়ের দাম নাই, 500 ভাগের 1 ভাগও তো দাম নাই। তাহলে আপনি খরচ করবেন না, খালি আয় করবেন, এটা সম্ভব নাকি? আমি সিকিউরিটি চাকরি করছি, তখনও বন্ধু বান্ধবের কাছ থেকে বই নিয়ে পড়ছি। তখনও পারছি প্রতি মাসে বেতন শেষে জমায় রাখছি 500-700 টাকা বই কিনা। আর আপনি কন যে ভাই আমাকে কেউ যে বলে ভাই আমার কাছে টাকা নেই, হাসি লাগে। যে ফোন যা চ্যাট করতেছে, ফোন বেচা বই কিনবা ভাই, কিনা চান্স পাইবা, টিউশনি করার পর আবার কিনবা। এই যে আমি গরিব ছিলাম একটা সময়, আমি 2012 সালে আমার ফোন ছিল সিমফোনের একটা বাটন ফোন, 1100 টাকা দিয়ে কিনছিলাম। এখন আমি ক্লাস করছি আইফোন দিয়ে, আইফোন 15 প্রো ম্যাক্স, তাই না? এর রাশেদের দাম কত টাকা দিয়ে কিনে এনেছিলাম? প্রায় 1.5 লাখ টাকা দিয়ে কিনে এসছে। এই যে আরেকটা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছি। তাহলে ভাই টাকা খরচ করলে টাকা আসে, না হলে আসে না। আপনি টাকা পকেটে রাখেন, জীবনে বাড়বে না। লাইফ ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করেন, আপনার বাড়বে। মির্জিকে বই থেকে যদি আপনি 200 টাকা দিয়ে কিনা 5টা কোশ্চেন বেশি পান, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা
বাংলাদেশের সবচেয়ে এক্সক্লুসিভ স্মার্ট একটা মডেল টেস্ট বই হচ্ছে আপনার জিকে ট্যালেন্ট হান্ট বই। এখন মোটা মোটা বই পড়া মানে সময় নয় ভাই। এখন রিলসের যুগের মানুষ, রিলসের যুগে আমরা রিলসের যুগের মানুষ। রিলস ভিডিও দেখি, যেখানে আমাদের 1.5 থেকে 2 মিনিটের ভিডিও দেখতে বিরক্ত লাগে। আমি একটা মুভি দেখি 15-20 মিনিটে টেনে টেনে দেখি, এত সময় নাই, ভালো লাগে না একটা মুভি দেখতে। তো যার কারণে আমাদের এই মডেল টেস্ট বইটা 150 পৃষ্ঠা ছিল পূর্বে। এটা একটা কপি দাও তো ভাই। 150 পৃষ্ঠা ছিল। বা মার্কেটে বা বর্তমান সময় স্টুডেন্টদের চাপ কমানোর জন্য আমি চিন্তা করে একটা মাত্র 52 পৃষ্ঠা একটা বই নিয়ে আসছি। আগের বছর 52 পৃষ্ঠা একটা বই নিয়ে আসছে। এখানে 52টা স্মার্ট মডেল টেস্ট আছে। আরো চমৎকার এই যেখানে লিখিত প্রশ্নগুলো দেওয়া আছে, বুঝছেন? যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় লিখিত জন্য প্রিপারেশন নেবে, 16টা না কয়টা দেখেন। আগে বই ছিল কত বড়, দেখছেন? আগে ট্যালেন্ট বই ছিল কত বড়, পৃষ্ঠা দেখেন কতগুলা। এখানে 144 পেজ আগে, ইনার 8 পৃষ্ঠা, তার মানে 150 পৃষ্ঠার বই ছিল। সেটাকে আমরা কনসাইজ করে 52 পৃষ্ঠা নিয়ে আসছি আপনাদের উপকারের জন্য। কারণ এখান থেকে বিউপিতে 15টা কোশ্চেন আসছে, চারুকলাতে আজকে দাগায় দেখাচ্ছে, দেখেন কয়টা প্রশ্ন আসে। প্রশ্ন কমন পাওয়ার বইটা নয়, বাট এখানে এত সুন্দর ক্রিটিক্যাল প্রশ্ন দেওয়া আছে যেটা আপনার প্র্যাকটিসে হেল্প করবে। প্র্যাকটিসের জন্য নেন, প্রতিদিন 5টা করে পড়েন। জিকে ট্যালেন্ট হান্ট, জিকে ট্যালেন্ট হান্ট, এই জিকে ট্যালেন্ট হান্ট প্রতিদিন 5টা করে সলভ করেন। হ্যাঁ, সলভ করেন। জিকে ট্যালেন্ট হান্ট প্রতিদিন 5টা করে সলভ করেন। তাহলে 10 দিনে 5-10-50টা মডেল টেস্ট। চমৎকার। 10টা প্রশ্ন যে কম পেয়ে যায়, কি লাগে আর ভাই। আর মিউজিকে বই তো আছে, 2টা বই মিলে আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেন, ইনশাল্লাহ 25-26 এসে পেয়ে যাবেন। কোনো নিষ্পৃহ ইনশাল্লাহ, খুব ব্যতিক্রম না হলে এর পিছনে ঘটার সব সুযোগ নেই। কারণ ওইভাবে আমরা কষ্ট করছি। 2 নম্বর রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিভিন্ন বিশ্ববিদ্যালয় দিবেন। এগুলোতেও আমি জাহাঙ্গীরনগর প্রশ্ন গতকালকে দেখলাম, এগুলো পাওয়া যায় না। তারপর দেখলাম একটা জায়গায় 3-4টা প্রশ্ন একটু ক্রিটিক্যাল দেখলাম, সিউনি। বাকিগুলো দেখলাম আমি বই থেকে দাগায় দেখাতে পারবো যেগুলো কমন আসছে। রাজশাহী ইউনিভার্সিটি, বিউপি দাগিয়ে দেখাইছি, ঢাকা বিশ্ববিদ্যালয় দাগিয়ে দেখাবো, রাজশাহী, চট্টগ্রাম এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় জগন্নাথের পরীক্ষা হোক, আমরা ইনশাল্লাহ দাগিয়ে দেখাবো আপনার, ঠিক আছে? আর যারা বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য শর্টকাটে যারা বড় বই পড়তে চাচ্ছেন, আমাদের মিউজিকে বই আছে, একটা মোটা বই আপনি চাইলে পড়তে পারেন। কারণ জবের পোলাপান অনেক অ্যাক্টিভ হয়, পড়তে পারেন। বাট যারা হচ্ছে শর্টকাটে পড়তে চান ছোট করে, ওনারা এটাই 2টা বই দেখেন, ভালো হবে, অনেক ভালো হবে ইনশাল্লাহ। আপনি নিশ্চিত থাকেন, এখানে লেখাই দেওয়া রাখছি আমি 47তম বিসিএস প্রিলিতে 55+ পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি। পাওয়ার নিশ্চয়তা কতটা কনফিডেন্ট হলে এটা বলা যায়, বুঝেন আপনি? তাহলে আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন। বিশ্বাস করলে মানুষ সবসময় হারে না। যারা চাকরির জন্য নিচ্ছেন, এটা নেন, আপনার এই ছোট একটা বই সামারি গুলা পড়ে ফেলেন। এটা হচ্ছে ভাই ওই মিউজিকে বইয়ের পুরাটার সামারি, ওই বাংলাদেশ আন্তর্জাতিক 2 পার্টের 2টা বইয়ের একটা সামারি বই। ফলে শর্টকাটে পড়েন। আপনারা তো বলেন ভাই গুরুত্বপূর্ণ জিনিসগুলো কোনগুলো দাগায় দিবেন, ছোট করে দিবেন, আমরা ওগুলো পড়তাম, কোন টপিকস গুলো বেশি পড়লে পরীক্ষায় কম পাবো, চাকরি তাড়াতাড়ি হবে। তো সেটাই দিয়েই তো এটা করছে ভাই। এই জন্য এই 2টা বই পড়েন, মিউজিকে ভালো সাজেশন এটা। আগামীকালকে সকালবেলা আবারও ক্লাস হবে আপনাদের, ম্যারাথন ক্লাস সকালবেলা হবে। আচ্ছা, আমরা দেখি প্রিয় ভাই বোন, কলিজার টুকরা ভাই বোন আমার, আয় হায় রে, কি বলছে তাহসিনা, কিডনি বেচা লাগবে না, লাইফে কেরিয়ারে সফল হলে বস্তা বস্তা টাকা আসবে ভাই, কিডনি বেচা লাগবে না। আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, টাকা মানুষ আপনাকে দেওয়া যাবে। এই যে মির্জিকে বইয়ের জন্য আমাকে প্রেসের টাকা দেওয়া যায় ভাই, আমাকে 500 করে মির্জিকে বই দেন, লাইব্রেরিটা দেওয়া যায়, নগদ টাকা আপনাকে দিয়ে যাচ্ছে স্যার, দেওয়া যায়, লাইব্রেরিতে দেওয়া যায় আমার। এই যে আজকেও ওই যে এশিয়া লাইব্রেরি সেদিন কিনে নেওয়া যাবে, আজকে আবার বলছে স্যার আমাকে 300 কপি বই দেন। আমি বলছি নাই ভাই, প্রেসে বই সব শেষ, কালকে আবার নতুন রিপ্রিন্ট আসবে, আপডেট কপি আসবে। তো তখন আমাকে বলছে যে ভাই, তাহলে আমি বলছি 150 কপি বই আমি রকমারি দেওয়ার জন্য রাখছি, স্যার ওটা আমার দিয়ে দেন। পরে ওটা নিয়ে গেছি, নগদ টাকা। আরো 3-4 জন আসছিল, যেমন আমার একটা ভাই মোহাম্মদপুর থেকে, এটা আবির নামে একটা ছোট ভাই বই চাইছে, দিতে পারেনি। ঢাকার বাইরে 4-5টা কোচিং অর্ডার দিছে, 5টা কোচিং, যে ভাই আমার 100 করে বই লাগবে। আমি বলছি ভাই বই নাই, 2 দিন পরে নেওয়া লাগবে। তাহলে আপনার যোগ্যতা তৈরি করেন, টাকা আপনার ঘরে আসবে। ভাই আমি একটা সময় 8 ঘন্টা চাকরি করে 140 টাকা পাইছি, এখন 8 ঘন্টা ক্লাস নিলে 15,000 টাকা নিচে নেই না, 12,000 টাকার নিচে তো প্রশ্নই আসে না, অনারিয়াম ছাড়া নেই না। কারণ টিচারকে অনারিয়াম দিতে হবে, এবং তারপরেও তো অনেকে অনারিয়াম 15,000 টাকা অনারিয়াম দেওয়ার পরেও তো অনেক জায়গায় ক্লাস নিয়ে নেবে। তাইলে আপনি যোগ্যতা তৈরি করেন, এমন একটা দিন আপনার আসবে আলহামদুলিল্লাহ, দেখবেন আপনি দিনে 50,000 টাকা আয় করবেন, ব্যবসা করবেন, বিভিন্ন ব্যবসাদার করেন, ফ্রিল্যান্সিং করে তো অনেক টাকা আয় করতে পারে।
কোয়ালিটি ফার্স্ট, ইনকাম নেক্সট। কোয়ালিটি তৈরি করেন, ইনকাম আসবে ইনশাল্লাহ, এটা চিন্তা করেন না। রিজিকের মালিক আল্লাহ, আপনি অবশ্যই তিনি আপনার একটা ভালো ব্যবস্থা করেন। আগামী দিন কালকে সকালবেলা ক্লাস হবে, ম্যারাথন ক্লাস কাল সকালে হবে বিকালে হবে। কারা কোন ক্লাসগুলো করতে চান প্লিজ প্লিজ একটু বলেন। আচ্ছা, ক্লাসে খাওয়ার ব্যবস্থা জানা থাকলে আগে জানাবেন। এই যে খাওয়াচ্ছি না, এগুলো অনেক খাওয়া, ডিরেক্ট একদিন ক্লাস করেন, খাওয়ামুনি। আইসা এই যে 12 তারিখে ইউসিসিতে আমার স্পেশাল এবং ইন্টেন্সিভের ক্লাস আছে, দুটি স্পেশাল ইন্টেন্সিভ মিলে একটা ব্যাচে আমার সাম্প্রতিক ক্লাস আছে ইউসিসিতে, অডিটোরিয়ামে ক্লাস হবে, 500-র মতো প্লাপান থাকবে। তো ওইখানে আইসো ভাইয়া, খাওয়াবনি, কি খাবার খাওয়াবনি। স্যার আমাদের সম্মানিত পরিচালক আলাস কামালউদ্দিন পাটোয়ারি স্যার অস্ট্রেলিয়া থেকে অনেক চকলেট নিয়ে আসছে, আইসো তোমাদের দাওয়াত রইল, চকলেট খাওয়াবনি। আচ্ছা, কোনো সমস্যা থাকবে না, আরো আমরা 15-20টা ক্লাস দেবো, ঠিক আছে? আগামী 15 তারিখ আমার মিনিস্ট্রিতে, আমাদের আগামী 15 তারিখ আমার জয়নিং চাকরিতে। দেখি এর আগে যতটুকু পারি সকাল দুপুর বিকাল ক্লাস নিয়ে 3-4টা করে ক্লাস নেবো, সমস্যা নাই তো। আগামী দিন কি ক্লাস করবেন একটু কমেন্টে জানান সবাই, প্লিজ সবাই জানান কমেন্টে। আর এই যে আপনাদের ইংরেজির জন্য আমাদের বড় ভাই ইমন স্যারের ইংরেজি একটা বই আসছে, যারা জিকের পাশাপাশি ইংরেজিতে একটা ভালো গোছানো প্রস্তুতি চাচ্ছেন, লাস্ট কয়েকটা দিন বিশ্ববিদ্যালয়ের জন্য বইটা দেখেন, খুব ভালো হবে। ইংরেজির জন্য আমি বইটা পড়ছিলাম, ভালো বই, খারাপ না, ভালো বই, এবং কমনও আসে ভালো। ইংরেজির জন্য যারা ইংরেজি কিন্তু সবচেয়ে বেশি ফিল করে। জব মেডিসিন আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। জাহিদ ভাই, প্রিয় ভাই জাহিদ ভাই, আবার দেখা হবে। জব মেডিসিন আমার খুব রিসেন্ট, কাল পরশুর মধ্যে একটা ক্লাস দেবো, থাকবেন ইনশাল্লাহ। এই ভালো একটা কথা বলছে, দেখছো ভাইয়া? তাহলে আমাদের 140 পৃষ্ঠার পড়তেই 2 পৃষ্ঠা পড়তে ঘাম বার হয়ে যায়। অনেকে যে 200-300 পৃষ্ঠার বই সাজেশন পড়তেছে ভাই, কি অবস্থা হয়, ও তো রক্ত বের হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তা আমাদের এত ছোট করে রাখছি, কত তথ্য 7 মার্চ থেকে শুরু করে কত গুরুত্বপূর্ণ যে কত কিছু ফালায় দিয়ে সময় উপযোগী বই করছি, জানেন? ঘাম বাইরে গেলে হবে, অনেকে রক্ত বাইরে যেতেছে। আর শোনেন, যখন কপালে পিঠটা দেওয়ালে ঠেকে যাবে না, তখনই তারপরে সফল হবে। আমি যখন বিসিএস রিটেন দিচ্ছিলাম, তখন মনে হচ্ছিল ধরো হাতের রক মক ছিঁড়ে যাচ্ছে, আর ভালো লাগতেছে না, এত লিখতে পারি, হাত গায়ে জ্বর আসছে লিখতে লিখতে পরীক্ষার হলে, আমার মনে আছে। কারণ আমি এত লেখা লিখি নাই, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে 99 পেজ লিখছিলাম, তো হাত লিখতে লিখতে গায়ে জ্বর আসছে। আর আমরা তো ইতিহাসের ছাত্র, প্রচুর লিখি। পরে বলছি ধরো আমি তো বাঁচবই নাই, চাকরি তাহলে বা না বাঁচলে কেন হয়ে কি হবে। তো পরে তো পরীক্ষা শেষ হয়েছে, বেঁচে আছি, চাকরি হয়েছে। তাইলে ভাই আপনার যখন মনে হবে পরিশ্রম করতে করতে যে আর বাঁচবই না, এত ভালো লাগতেছে, এত সময় লাগে, এত কষ্ট হচ্ছে, তখনই মনে করবেন আপনি সফলতার কাছে চলে আসছে, তখন মীর ভাইয়ের কথাটা মনে পড়বে। মিহিরজিকে বইটা সারা দেশের সব লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, না পাইলে আমাদের কাছে অর্ডার দেন, না হলে রকমারিতে অর্ডার দেন। রকমারিতে অনলাইন সব, রকমারি, mamunbooks.com, বই বাজার, এই সবগুলো জায়গাতেই পাওয়া যাচ্ছে, অর্ডার দেন। হ্যাঁ, আলম বুকসে আছে। আসসালামু আলাইকুম, টাটা। আগামীকাল কি ক্লাস করবেন জানাই দিয়ে। আগামীকাল কি ক্লাস করবেন বলেন, শুরুতে আলোচনা করব। আর কত আগামীকাল ক্লাসগুলো একটু দেখতে চাই, প্লিজ সবাই কমেন্ট করেন আপনার কোন বিষয়, কার কোন বিষয়ে সমস্যা আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারা কারা আমার একটু যদি লাইভে থাকেন, পূর্বের বছরগুলোতে মিহিরজিকে সাজেশন বা বই পড়েছেন, যদি জানাতেন আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম, কারণ আমরা আপনাদের অনেক ভালোবাসি। বই বিক্রির ডায়লগ কি হয়েছে, ভবিষ্যতে আমিও করব। জিয়াদ খান, তো এটা তো বিক্রি করার জন্য ব্যয় করছি, এইটা তো বলার কিছু নাই। তোমার কমন সেন্স অনেক কম, তুমি কিন্তু ব্লক খায়া যাবা, কারণ তোমার কমন সেন্স অনেক কম। বাসা কোথায় আমি জানি না, তোমার কমন সেন্স অনেক কম, কমন সেন্স বাড়াও। কমন সেন্স অনেক কম, মার্কেটিং এ তো প্রচারেই তো প্রসার, তাই না? লাভ নাই তো, তোমার লাভ নাই তো, পরীক্ষা দিলে কিনা পড়া লাগবে, না পড়লে ইয়া পড়ো, মোটা বই পড়ো। নদ নদীর ক্লাস অর্ণব ভাইয়ের করেছি, সংবিধানের ক্লাস। আচ্ছা, এরপর হচ্ছে ওকে, একটু কমেন্ট করে রাখি যে কার বেদপ্রে এখনো ব্লগ দাও তো, বেশি পাকনামি করে ওর, তোমার কাছ থেকে আমি উপকার নেই। হ্যাঁ, তুমি আমার উপকার করো,
সারাদিন মানে 12-14 ঘন্টা বইয়ের কাজ করার পরে ক্লাস নিতেছি, তুমি আমার উপকার করো, তুমি আমার একটা বই বই কিনে আমার উদ্ধার করে দাও না। না ওরা ব্লক করা যেত বেয়াদবটারে, এই জিয়াদ খানরে ব্লক করে বেয়াদবটারে।